আমরা শুরু করে দিয়েছি এসএসসি গণিত বেসিক টু প্রো সিরিজ। এই সিরিজে আপনারা যা যা পারছেন সেটা হচ্ছে বেসিক, মানে একটা চ্যাপ্টারের যতগুলো টপিক আছে সবগুলো টপিকের একদম বেসিক কনসেপ্টটি একদম ক্লিয়ারভাবে ইনশাল্লাহ পেয়ে যাবেন। পাশাপাশি টেক্সট বুকের যতগুলো ম্যাথ আছে সবগুলো সলিউশন করে দেওয়া হবে এবং এক্সাম্পল টেক্সট বুকের যে এক্সাম্পল আছে, অনুশীলনীর ম্যাথ আছে, সকল ম্যাথের সলিউশন পেয়ে যাচ্ছেন। তো এই ভিডিওগুলো যেহেতু একটু কাজগুলো করতে লং প্রসেস, তাই পার্ট আকারে আমি ভিডিওগুলো আপলোড করব। তো আপনারা একটু ধৈর্য সহকারে প্রত্যেকটি টিউটোরিয়াল দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে ইনশাল্লাহ। তো আপনাদেরকে জাস্ট একটু ধৈর্য সহকারে টিউটোরিয়ালগুলো দেখতে হবে এবং প্রত্যেকটা টপিক সুন্দর করে আপনারা বুঝতে পারবেন এবং পাশাপাশি প্রত্যেকটা টপিকের অল এভরিথিং এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা একটু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আপনাদের জাস্ট একটি কাজ করতে হবে, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে চ্যানেলটি শেয়ার করে দেন। প্রথমে আমরা যে টপিকটা শিখব সেটা হলো সেট। সেট কাকে বলে জাস্ট একটু চিন্তা করেন, সেট জিনিসটা কি, সেট কি জাস্ট একটু থিঙ্কিং করেন, জাস্ট প্র্যাকটিক্যাল লাইফ থেকে এটাকে ইমাজিন করেন, তাহলে এই সেটের রিয়েলাইজ, এটা প্র্যাকটিক্যাল লাইফ থেকে যদি এই জিনিসটাকে অ্যানালাইসিস করতে পারেন তাহলে সেট বেসিক্যালি রিয়েলাইজ করতে পারবেন। তাহলে সেট জিনিসটা কি, ধরেন আপনার কাছে অনেকগুলো বই আছে। তো আমার কাছে ধরেন একটা গণিত বই আছে, এই গণিত বইটির মধ্যে একটা পেজ দিয়ে কি গণিত বইটি বানানো? নো, এটা হলো কাভার পেজ, এটা হলো আমাদের ব্যাক, অর্থাৎ এটা আমাদের ফ্রন্ট পেজ, এটা আমাদের ব্যাক পেজ এবং এর মাঝখানে অনেকগুলো পৃষ্ঠা আছে। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন 383টা পৃষ্ঠা আছে। তার মানে এই গণিত বইটি কি 383টি পৃষ্ঠার সমন্বয় এই বইটি তৈরি হয়েছে। আমরা যদি বলি যে এই গণিত বইটি একটা সেট, কেন কিভাবে বলতে পারি গণিত বইটি একটি সেট? কারণ এখানে যতগুলো পৃষ্ঠা আছে সবগুলো পৃষ্ঠার সমন্বয়ে এই ম্যাথমেটিক্স বা এই বইটি তৈরি করা হয়েছে, তার মানে বই একটা সেট। আবার যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি যে ধরেন আপনার কাছে এইরকম বা 3টা বই আছে, মানে আমরা এখানে কি বললাম, কেমিস্ট্রি, এখানে ফিজিক্স, এখানে ম্যাথ, এই 3টা বই। মোটামুটি আমরা যদি বলি যে বিজ্ঞান মানে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের, বা আমরা যদি এইভাবে বলি নবম দশম শ্রেণীর বিজ্ঞান মানে বিজ্ঞান বইয়ের সেট, তাহলে কি হবে? নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান বইয়ের সেট, তাহলে বিজ্ঞান বইয়ের মধ্যে কি কি আছে? আমাদের ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, আমাদের ফিজিক্স আছে, সেই সাথে বিজ্ঞান মানে ম্যাথ তো কম্পালসারি, সকল শিক্ষার্থীর জন্য ম্যাথ আছে। তাহলে আমরা বিজ্ঞান বইয়ের সেটের মধ্যে বিজ্ঞানের যতগুলো বই আছে সবগুলো বই নিয়ে বিজ্ঞান বইয়ের সেট। ওকে, আলহামদুলিল্লাহ। এবার দেখেন একটু অন্যভাবে চিন্তা করেন, ধরেন আপনার কাছে হচ্ছে আপনি একটা কলম কিনেছেন, মনে করেন যে কলমের 1 ডজন কলম কিনেছেন, সেই কলমের মধ্যে অনেকগুলো কালার আছে, ধরেন লাল কালারের কলম নিলেন 5টি, তাহলে আমরা বলতে লাল কালার কলমের সেট। আমরা যদি সবুজ কালার কলমের 5টি বা নিলেন 10টি নিলেন, তাহলে সবুজ কালার কলমের সেট। এইভাবে ধরেন আপনি 100 টাকার নোট নিয়েছেন হচ্ছে 10টি, তাহলে 100 টাকা 10টি নোট নিলেন, ওখানে মনে করেন যে 1000 টাকার নোট নিলেন, তার মধ্যে আপনি এইভাবে নিতে পারেন যে 500 টাকা 5 টাকা নিলেন 10টি, 100 টাকা নিলেন কয়েকটি, আবার 50 টাকা নিলেন কয়েকটি, তাহলে সবগুলো মিলে কি হবে? 1000 টাকার একটা সেট তৈরি হবে। তো আমরা যদি তাহলে বাস্তব বা চিন্তা জগতে কোনো একটা বস্তুর সমাবেশ বা সংগ্রহকে কি বলে? ওই বস্তুটির সেট বলে। সমাবেশ বা সংগ্রহকে কিসের? বাস্তব বা চিন্তা জগতে কোনো বস্তুর সমাবেশ বা সংগ্রহকে ওই বস্তুটির সেট বলে, সমাবেশ বা সংগ্রহকে। আমরা যদি ধরি ইংরেজি বর্ণমালা যদি বলি যে এ বি সি ডি ই, এটা হচ্ছে ইংরেজি বর্ণমালা, তাহলে ইংরেজি বর্ণমালার স্মল লেটার যেগুলো আছে সেই স্মল লেটারের যে এলিমেন্টগুলো এ বি সি ডি এগুলো লিখলাম, তাহলে এটা হচ্ছে ইংরেজি বর্ণমালার সেট। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব আমরা, এটাকে দিয়ে আমি লিখলাম এখানে এ। তার মানে কি বুঝলাম? এই যে স্মল লেটার যেগুলো আছে এ বি সি ডি, এই জিনিসগুলোকে আমি এ সেটের অন্তর্ভুক্ত করে ফেললাম, মানে এ সেটের মধ্যে বিদ্যমান হচ্ছে এ বি সি ডি। ওকে ফাইন। তাহলে এখানে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি আমরা দেখতে পারবো এই যে এ, এই যে বি, এই যে সি, এই যে ডি, এই যে ই, এই প্রত্যেকটি কি এ সেটের অন্তর্ভুক্ত উপাদান? মাস্ট বি। তাহলে আমরা বলতে পারি যে বি,
তাহলে বি বিলংস টু এ, এই চিহ্নটির নাম কি? এই চিহ্নটির নাম হচ্ছে বিলংস টু। বিলংস টু, এই বিলংস টু মানে হচ্ছে কি উপাদান। বিলংস টু মানে কি উপাদান। তাহলে বি বিলংস টু এ, আমরা এইভাবে লিখতে পারি বি বিলংস টু এ। আমরা যদি বাংলা ভাষায় লিখি তাহলে কি লিখব? বি হয় এ সেটের উপাদান। বি হয় এ সেটের উপাদান, এইভাবে আমরা লিখতে পারবো। এটাকে অন্যভাবে যদি আমরা লিখি, এভাবে লিখতে পারি বি ইজ অ্যান এলিমেন্ট, বি ইজ অ্যান এলিমেন্ট অফ সেট এ। এর অর্থ কি? এ সেটের বি হয় একটি উপাদান এ সেটের, বা এ সেটের একটি উপাদান হয় বি। বুঝতে পেরেছি? তাহলে কোনো একটি সেটের উপাদান, তাহলে এবার যদি আমরা বলি যে দুই বা ততোধিক উপাদানগুলোকে আমরা কমা চিহ্নের মাধ্যমে লিখব, এবং সেই সাথে আমরা একটা দ্বিতীয় বন্ধনী কমা চিহ্নের মাধ্যমে লিখব, সেই সাথে আমরা কি করব? একটা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করলে আমরা যা পাবো সেটা হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত সেট। ওকে ফাইন। এবার ইংরেজি বর্ণমালার সবগুলো লেটারে কি এখানে বিদ্যমান আছে? আপনারা বলবেন অবভিয়াসলি নাই। তাহলে একটু যদি ভালোভাবে চিন্তা করেন যে ইংরেজি বর্ণমালা সবগুলো এখানে উপস্থিত নাই, এম কি এ সেটের অন্তর্ভুক্ত কোনো উপাদান? আপনারা বলবেন না। তাহলে কি হবে? এম ডাজ নট কি বিলংস টু সেট এ। ওকে ফাইন। এম কিন্তু এ সেটের সদস্য নয়। আমরা এ বি সি ডি এগুলোকে আমরা কি বলবো? সদস্য বলবো, উপাদান বলবো, এলিমেন্ট বলবো। ঠিক আছে? তাহলে এম কি এ সেটের সদস্য? আপনারা বলবেন এম তো এর মধ্যে নাই। যেহেতু এম এ সেটের মধ্যে নাই, সেহেতু এম এ সেটের অন্তর্ভুক্ত কোনো উপাদান নয়। এই জিনিসটিকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এম ডাজ নট বিলংস টু সেট এ। তাহলে এম হচ্ছে এ সেটের কোনো অন্তর্ভুক্ত উপাদান নয়। আবার আমরা এটাকে এভাবে বলতে পারি, যেমন এম ইজ নট অ্যান এলিমেন্ট অফ সেট এ। এম এ সেটের অন্তর্ভুক্ত কোনো উপাদান নয়, আমরা এভাবে লিখতে পারি। ওকে, আমরা সেট বুঝলাম এবং সেটের উপাদান বুঝলাম, এবং সেই উপাদানগুলোকে কিভাবে প্রকাশ করা হয় সেটাও আমরা শিখে নিলাম। এবার আমরা শিখব সেটের প্রকারভেদ। কি শিখব? সেটের প্রকারভেদ। এই সেটকে যদি আমরা ভাগ করি তাহলে দুইটি ভাগে ভাগ করতে পারবো। কয়টি ভাগে? দুইটি ভাগে। একটা ভাগে আমরা ভাগ করতে পারবো এইভাবে, সেটকে যদি আমরা ভাগ করি তাহলে দুইটি ভাগে সুন্দরভাবে ডিভাইডেড করতে পারি। একটা ভাগ হচ্ছে গঠন পদ্ধতি। কি পদ্ধতি? গঠন পদ্ধতি। এই পদ্ধতির নাম হচ্ছে, এই গঠন পদ্ধতির নাম হচ্ছে সেট বিল্ডার মেথড। এটাকে আমরা বলবো কি? গঠন পদ্ধতি। ওকে ফাইন। আর এটাকে আমরা বলতে পারি তালিকা পদ্ধতি। কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। এবার এই তালিকা পদ্ধতিকে আমরা এটাকে প্রকাশ করতে পারি ট্যাবুলার মেথড বা রোস্টার মেথড। আমরা এইভাবে ইংলিশে লিখতে পারি রোস্টার মেথড, এমই রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড। ওকে ফাইন। এই তালিকা পদ্ধতির মধ্যে কি থাকবে? আপনারা বলেন তালিকা পদ্ধতির মধ্যে শর্ত থাকবে, আর তালিকা পদ্ধতির মধ্যে লিস্ট থাকবে। মানে আমরা যখন কোনো কিছু যখন বর্ণনা করে লিখবো, লিস্ট আকারে লিখবো। ওকে। আর এখানে থাকবে হচ্ছে শর্ত থাকবে। গঠন পদ্ধতি কি থাকবে? শর্ত থাকবে। তাহলে তালিকা পদ্ধতির মধ্যে লিস্ট থাকবে এবং গঠন পদ্ধতির মধ্যে
শর্ত থাকবে। আচ্ছা, ধরেন আমি এখানে একটা শর্ত দিয়ে দিলাম, মনে করো যে আমি কিছু খরচ করব, ধরেন আমি কিছু টাকা খরচ করব, কিছু পরিমাণ অ্যামাউন্ট আমি খরচ করব, তাহলে আমার কাছে ধরেন ধরেন আমার কাছে আছে কত, 500 টাকা। আমার কাছে কত আছে, 500 টাকা। ওকে ফাইন, একটু জাস্ট চিন্তা করাই দিছি আপনাদেরকে, আমার কাছে 500 টাকা আছে। এখন এই 500 টাকা আমি যদি নিজে বাউন্ডিং করি বা 500 টাকার যদি কি আমি শর্তের মধ্যে নিয়ে আসি, তাহলে আমি বলবো যে এক্স যেন এক্স বিলংস টু টাকা। তাহলে এক্স যেন এক্স বিলংস টু টাকা, আমি কিছু টাকা খরচ করব। কি খরচ করব? কিছু টাকা খরচ করব। এবং এই যে টাকাটা খরচ করব, এই টাকাটা সর্বোচ্চ, মানে আমি যে খরচ করব, এই খরচের পরিমাণটা বা আমি যে স্পেন্ড করব, ব্যয় করব, সে ব্যয়ের পরিমাণটা সর্বোচ্চ হবে 500 টাকা কিংবা তার কম। তাহলে 500 টাকা আমরা সর্বোচ্চ পরিমাণে খরচ করতে পারবো, সেই জন্য লেস দেন অর ইকুয়াল দেওয়া হয়। ঠিক আছে? তাহলে একটু যদি চিন্তা করেন, তাহলে আমাদের মূল জিনিসটা চিন্তা হবে। তো মূল জিনিস কি, এখানে ধরেন আমি কত টাকা, টাকা কিন্তু মূল জিনিস, মানে টাকা মূল জিনিস এখানে। তার সাথে আমি এক্স বিলংস টু, এক্স হলো অ্যামাউন্ট বোঝাবে, পরিমাণ বোঝাবে, আমি কত টাকা খরচ করব। তাহলে এখানে যদি আমি লিখি যে এক্স বিলংস টু আর, তাহলে এখানে মেইন ফ্যাক্টর কি আর, আর কিন্তু বাস্তব সংখ্যা। কারণ বাস্তব সংখ্যার মধ্যে কি কি আছে সবগুলো আপনাদের জানতে হবে। যদি বলি এক্স বিলংস টু এন, তাহলে এন হচ্ছে একটা কি স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যাগুলো থাকে সেগুলো জানতে হবে। তাহলে শর্ত যদি আমরা ভালোভাবে বুঝতে চাই, তাহলে জিনিসগুলো আমাদের মাস্ট বি জানতে হবে, একটু নোট করতে হবে। তাহলে বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, এই বাস্তব সংখ্যার সেট হচ্ছে আর। আমরা এইভাবে লিখব, বাস্তব সংখ্যার সেট কি আর। ঠিক আছে? আর কে বাস্তব সংখ্যার সেট বলে। এখন বাস্তব সংখ্যা কাকে বলে? আমরা যদি বলি যে বাস্তব সংখ্যা হচ্ছে আমাদের একটা গণিতের নবম দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়টি আছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা হচ্ছে দুই ধরনের, মানে একটা যদি বলি মূলদ সংখ্যা, আর একটা বলবো কি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, মূলদ এবং অমূলদ সংখ্যাকে একত্রে কি বলা হবে? বাস্তব সংখ্যা। মূলদ এবং অমূলদ সংখ্যাকে একত্রে বলা হবে বাস্তব সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কোনগুলো? যেগুলোকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়, আর যেগুলোকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না। এত আকারে কি করা যায় না? প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। ওকে ফাইন। যে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না সেটা হলো অমূলদ, আর যেগুলোকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলো মূলদ। একটু প্র্যাকটিক্যাল দেখেন। ধরেন আমি একটা সংখ্যা লিখলাম 2.75, এটা ভগ্ন অংশ, কিন্তু এই সংখ্যাটিকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যাবে কিভাবে? আমরা যদি সম্পূর্ণ সংখ্যাটা আগে লিখে নেই যে 275 ডিভাইডেড বাই এই দশমিক পয়েন্টের জন্য 1, এরপরে সংখ্যা হচ্ছে 2টি, এই জন্য শূন্য দিলাম 2টি। ওকে ফাইন। তাহলে 275কে 100 দ্বারা ডিভাইডেড করলে আমরা 2.75 কিন্তু পেয়ে যাব। সেই জন্য আমরা এই সংখ্যাটিকে কিংবা উপরের মানটি লবকে আমরা বলবো পি, আর হরকে আমরা বলবো কিউ। পি ভাগ কিউ আকারে প্রকাশ করতে পারলাম। সুতরাং এই টাইপের যতগুলো সংখ্যা আছে বা মূলদ সংখ্যা যতগুলো আছে সবগুলো বাস্তব সংখ্যা। আবার দেখেন আমরা যদি লিখি √25, যেটাকে বর্গমূল করলে হবে 5, এর নিচে কিচ্ছু নাই, তার মানে কি আছে? 1 আছে। তাহলে এই 5কে আমরা বলতে পারি পি, আর এই 1কে আমরা বলতে পারি কিন্তু কিউ। তাহলে √25কে আমরা পি বা কিউ আকারে প্রকাশ করতে পেরেছি। সুতরাং আমরা বলতে পারি √25 আমাদের কি সংখ্যা? একটি মূলদ সংখ্যা। ওকে ফাইন। এবার কিছু কিছু সংখ্যা আছে যেগুলোকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা সম্ভব না, যেমন √3কে যদি আমরা পি ভাগ কিউ আকারে প্রকাশ করতে যাই আমরা পারবো না, এখানে অসংখ্য সংখ্যা চলে আসবে। তার মানে √3কে একটা আমরা অমূলদ সংখ্যা বলতে পারি। কেন? বিকজ √3কে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যাবে না, সম্ভব না, পসিবল না, সেই জন্য √3 আমাদের কি একটি অমূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে মূলদ অমূলদ সংখ্যা এই সংখ্যাগুলোকে নিয়ে গঠিত হয় কি সংখ্যা বলেন তো? বাস্তব সংখ্যা। তার মানে বাস্তব সংখ্যার মধ্যে কি আছে? পূর্ণ সংখ্যা আছে। বাস্তব সংখ্যার মধ্যে আমাদের পূর্ণ সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যা আছে, মূলদ সংখ্যা আছে, অমূলদ সংখ্যা আছে। এই সকল সংখ্যাগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তো এখানে আমরা যদি লিখি যে পূর্ণ সংখ্যা সেট,
তাহলে আপনাদেরকে এটা একটু নোট করতে হবে, পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট। এই পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড। এবার আসেন পূর্ণ সংখ্যার সেট বা জেড দ্বারা কি বোঝায় এটা একটু আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। তাহলে এটা হচ্ছে আমাদের একটি সংখ্যা রেখা। কি রেখা? সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার মিডল পয়েন্টে আমরা অরিজিন পয়েন্ট দ্যাটস মিন এখানে আমরা মূল বিন্দু বা আমরা কি এখানে অরিজিন পয়েন্ট বা মূল বিন্দুকে রাখলাম। এই মূল বিন্দু থেকে যদি আমরা ডান দিকে যাই, প্রত্যেকটা ঘর দেখেন কাটা আছে এইভাবে 1 2 3 4 5 6, তাহলে প্রত্যেকটা সংখ্যা ধরলাম 1 2 3 4 5 6। আর আমরা যদি মূলবিন্দু থেকে বাম দিকে চলে আসি তাহলে আমরা জানি এটা -1 -2, তারপর এখানে কি হবে? এখানে হবে -3। এটা সংখ্যা রেখার আবিষ্কার থেকে কিন্তু আমরা জানি। তো এই তো তাহলে পূর্ণ সংখ্যার সেট বা জেড কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যাকে একত্রে বলা হয় কি? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাকে যদি আমরা বলি এইভাবে বলবো যে ডট ডট ডট, মানে এইদিকে আরো অসংখ্য সংখ্যা কিন্তু আমাদের আছে, এজন্য আমরা কি দেব? ডট 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 দেব। দিয়ে এখানে লিখলাম -3, -2, -1। এটা দ্বারা কি বুঝলাম? এইদিকে -ইনফিনিটি থেকে শুরু করে, মানে এই ডট ডট দেওয়ার অর্থ হচ্ছে এদিকে কিন্তু আরো অসংখ্য সংখ্যা আছে। তার মানে এইদিকে শুধু -3 থেকে শুরু তা কিন্তু না, -3, -4, -5, -6, -7 এইদিকে অসংখ্য সংখ্যা বিদ্যমান। তাহলে এইদিকে অসংখ্য সংখ্যা থেকে শুরু করে -3, -2, -1, তারপরে সংখ্যাটা -3, -2, -1, তারপরে সংখ্যা কত? 0, তারপরে সংখ্যা 1, তারপরে 2, তারপর দিলাম মনে করেন যে এইভাবে ডট ডট দিলাম। তাহলে এই ডট ডটের অর্থ হচ্ছে এদিকে কি আরো অসংখ্য সংখ্যা বিদ্যমান, এদিকে আরো অসংখ্য বা অসীম সংখ্যক সংখ্যা বিদ্যমান। তাহলে আমরা যদি পূর্ণ সংখ্যা সেট বলি তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলবো? শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলে থাকি। ওকে ফাইন। এবার পূর্ণ সংখ্যার ভিতরে অন্তর্ভুক্ত যদি আমরা বলি জেড প্লাস, আমরা যদি বলি এখানে জেড প্লাস, তার মানে তুমি কি বুঝবেন? মানে আপনি এখানে কি বুঝবেন? জেড প্লাস মানে আপনি বুঝে নেবেন যে এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো বলছে। ধনাত্মক কিন্তু আবার 0 থেকে শুরু না, ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু। কোথায় থেকে শুরু? 1 থেকে শুরু। তাহলে আমরা এখানে অবশ্যই লিখবো মাস্ট বি 1 2 তারপর 3 4 এইভাবে ডট ডট। ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু। ওকে ফাইন। এবার যদি আমরা লিখি যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আপনি বলবেন ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু 0 নয়, 0 কিন্তু নয়। ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -0 পরের যে সংখ্যা আছে -1 থেকে, মানে -1 থেকে অসীম সংখ্যক পর্যন্ত। তাহলে এইদিকে ডট ডট ডট, এইদিকে অসীম সংখ্যক সংখ্যা, তো হলো -4 -3 -2 -1, 0 লেখা যাবে না। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন সুন্দরভাবে যে 0টা কি? তাহলে শূন্য সহ একটা ডেফিনিশন আছে আপনাদের বইয়ের মাঝে, একটা বইয়ের ডেফিনিশন আছে, এইভাবে সুন্দর করে বলা আছে যে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। কি সংখ্যা? অঋণাত্মক সংখ্যা। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে কি বলবে? অঋণাত্মক সংখ্যা। আর এখানে আমরা বলছি ধনাত্মক সংখ্যা, ঠিক আছে? তাহলে ধনাত্মক সংখ্যা এবং হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা সেটা শিখলাম। বাস্তব সংখ্যার মধ্যে কি আছে? যদি আমরা বলি যে বাস্তব সংখ্যার মধ্যে দেখেন -3 একটি বাস্তব সংখ্যার উপাদান, আবার যদি বলি 0 একটি বাস্তব সংখ্যার উপাদান, √3 এটা একটা অমূলদ সংখ্যা। আমরা একটু আগে বললাম যে অমূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যার একটি উপাদান। তাহলে অমূলদ সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত বলতে পারি বা আমরা বলি। আর হচ্ছে কি √25 এটাকে p ভাগ q আকারে প্রকাশ করা যায়, এটি একটা বাস্তব সংখ্যা কারণ এটা একটা মূলদ সংখ্যা। তাহলে মূলদ, অমূলদ, শূন্য মানে সকল সংখ্যাকে, এক কথায় অবাস্তব মানে জটিল সংখ্যা বা কমপ্লেক্স সংখ্যা বাদে দুনিয়াতে যত সংখ্যা আছে সকল সংখ্যাকে আমরা কি বলবো? বাস্তব সংখ্যা বলবো। ওকে, আমরা এটা বুঝলাম। এবার একটু আপনারা আসেন স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি? স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এবার স্বাভাবিক সংখ্যা কি হবে? স্বাভাবিক সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? n। তাহলে মাঝে মাঝে পরীক্ষার মধ্যে চলে আসে যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে যে 1 2 3 4 5 6 ইত্যাদি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে স্বাভাবিক সংখ্যা স্টার্টিং পয়েন্ট 1, স্টার্টিং পয়েন্ট কি 1, তারপর 2, তারপর 3 4
5 6 এইভাবে ডট ডট ইত্যাদি সংখ্যাকে কি সংখ্যা বলে? স্বাভাবিক সংখ্যা বলে। তার বাস্তব সংখ্যার সেট আমরা বুঝলাম আর সকল মূলদ অমূলদ সংখ্যা থাকবে। শুধুমাত্র এই জিনিসটার মধ্যে আমাদের কি সংখ্যা থাকবে না? রুটের ভেতর সামথিং কোনো সংখ্যা থাকা যাবে না। এই রিলেটেড সংখ্যা বাদে দুনিয়াতে যত সংখ্যা আছে সকল সংখ্যাই হচ্ছে কি? বাস্তব সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা বুঝলাম আর স্বাভাবিক সংখ্যা বুঝলাম। এবার আমরা শিখবো হচ্ছে, আচ্ছা মূলদ সংখ্যা যদি বলি তাহলে মূলদ সংখ্যার সেট হলো কিউ। আমরা এখানে লিখব মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যার সেট, এই মূলদ সংখ্যার সেট হলো কিউ। তাহলে কিউ মানে কি? কিউ মানে হচ্ছে আমরা যেগুলোকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করতে পারবো। এখানে যদি লিখি যে পি ভাগ কিউ আকারে প্রকাশিত সকল সংখ্যা, পি ভাগ কিউ আকারে প্রকাশিত সকল সংখ্যা, সকল সংখ্যা, এটা আমরা বলতে পারি যে মূলদ সংখ্যার সেট হলো কিউ। কিউ মানে পি ভাগ কিউ আকারে প্রকাশিত সকল সংখ্যা। আর অমূলদ সংখ্যার সেট হলো পি ভাগ কিউ আকারে অপ্রকাশিত সকল সংখ্যা। এই জিনিস কয়টা আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এবার আরেকটা বেসিক আপনারা ক্লিয়ার করবেন যে আমরা যখন গঠন এবং তালিকা পড়তে যাই বা আমাদের সব থেকে ঝামেলায় পড়ে এই শর্তগুলো, আমাদের শর্তগুলো সম্পর্কে একটু আপনারা ভালোভাবে শিখবেন। শর্তগুলো সম্পর্কে যদি ভালোভাবে শিখতে না পারেন তাহলে সেট শেখাটা একটু ব্যর্থহীন হয়ে যাবে, কারণ সেটের মধ্যে শর্তটা মানে ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে শর্তটা একদম ক্লিয়ার করতে হবে, পানি পানি করতে হবে। একটু দেখেন ভালোভাবে, আমরা যদি বলি যে এখানে বললাম যে 2 অপেক্ষা এক্স এর মানটা বড় আর 7 অপেক্ষা কিন্তু ছোট, তার মানে একটু আপনারা বুঝবেন এটা কিন্তু লেস দেন গ্রেটার দেন চিহ্ন হলো এই রকম। আচ্ছা লেস দেন গ্রেটার দেন চিহ্ন এইরকম, 2 অপেক্ষা বড়। তাহলে এবার চিন্তা করেন যে এক্স এর 2 অপেক্ষা বড় এক্স এর মানটা কিন্তু 7 অপেক্ষা ছোট। আচ্ছা এটা একটু ব্র্যাকেটে আমরা এখানে দেখব, একটু ভালোভাবে খেয়াল করেন যে এক্স এর মানটা 2 অপেক্ষা বড় কিন্তু 7 অপেক্ষা কি ছোট। এখানে কি অর ইকুয়াল এরকম কোনো টান দেওয়া আছে? নেই। এর নিচে যদি এরকম কোনো টান দেওয়া থাকতো তখন আমি বলতাম এই সংখ্যাটি সহ। যেহেতু এইরকম নিচে কোনো টান দেওয়া নেই, এখন আমরা বলতে পারি এই সংখ্যাটি বাদ, মানে 2 অপেক্ষা বড় হবে এবং 7 অপেক্ষা ছোট হবে। তাহলে 2 অপেক্ষা বড় 7 অপেক্ষা ছোট, তার জন্য আমরা এই ব্র্যাকেটটি ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেট। এই ব্র্যাকেটের অর্থ হলো 2 এবং 7 এর মাঝে অসংখ্য সংখ্যা বিদ্যমান, 2 এবং 7 এর মাঝে অসংখ্য সংখ্যা বিদ্যমান, কিন্তু কি হওয়া যাবে না, এখানে 7 এবং 2 হওয়া যাবে না, কারণ এখানে এক্স এর মানটার নিচে কিন্তু অর ইকুয়াল সাইন দেওয়া নাই। এবার দেখেন যদি আমরা এইভাবে লিখি যে অর ইকুয়াল এক্স লেস দেন 5, এটার অর্থ হবে এইভাবে। আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব, কেন? কারণ এক্স এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা শুরু হচ্ছে কোথায় থেকে? 2 থেকে। কোথায় থেকে? 2 থেকে। তার মানে 2 থেকে শুরু আর শেষ হচ্ছে কোথায় গিয়ে? 7 এর আগ পর্যন্ত, মানে 7 এর আগ পর্যন্ত, ঠিক আছে? কিন্তু 7 অবধি নয় বা 7 পর্যন্ত নয়। আচ্ছা তার মানে এটার অর্থটা আমরা বাংলা ভাষায় কি বুঝলাম এটার অর্থ? তাহলে এক্স এর মানগুলো হচ্ছে গ্রহণযোগ্য, কারণ এক্স এর মান কি সেটা তো আমরা নির্দিষ্ট করে বলি নাই। এবার যদি বলতাম এখানে এক্স যেন এক্স বিলংস টু আর, তখন এই এক্স এর মানগুলো হয়ে যেত কি? বাস্তব সংখ্যার সেট। আমরা আর এর পরিবর্তে যদি এখানে লিখি এন, তখন আবার এই এক্সটা হয়ে যাবে কি? স্বাভাবিক সংখ্যার সেট। এখন এন এর জায়গায় যদি আমরা লিখি জেড, তখন এই এক্সটা হয়ে যাবে আবার পূর্ণ সংখ্যা সেট। এক্স এখানে আছে বাবা, ঠিক আছে, কিন্তু এক্সটা কি হচ্ছে সেটা ডিপেন্ড করতেছে এক্স কোন সেটের উপাদান নির্দেশ করে তার উপর। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি এখানে লিখি জেড তাহলে কি হবে? এক্সটা পূর্ণ সংখ্যা সেট। যদি লিখি এখানে এন তাহলে এক্সটা স্বাভাবিক সংখ্যা সেট। যদি আমরা লিখি এখানে আর তাহলে এক্সটা বাস্তব সংখ্যার সেট। এই জিনিসগুলো আমাদের আগে বুঝতে হবে। আচ্ছা এখন আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে এক্স এর মান 2 এর সমান বা তার থেকে বড় কিন্তু 7 অপেক্ষা ছোট। 2 এর সমান বা তার থেকে বড় কিন্তু 7 অপেক্ষা ছোট। আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন, যদি আমরা এইভাবে লিখি যে x লেস দেন অর ইকুয়াল কত? 7, তাহলে x এর মানটি 2 এর সমান বা 2 অপেক্ষা বড়, 7 এর সমান বা 7 অপেক্ষা ছোট। তাহলে এটার জন্য আমরা কি লিখব?
এখানে লিখবো 2,7 2,7। তাহলে এক্স এর মান হচ্ছে 2 এর সমান বা 2 অপেক্ষা বড়, 7 এর সমান বা 7 অপেক্ষা ছোট। এই থার্ড ব্র্যাকেটের অর্থ হচ্ছে মানটাই সহ, মানে এখানে যে 2 এবং 7 এর মাঝে এক্স কে বা ওয়াই কে বা জেড কে যে আমরা নির্দেশ করে দেই, আর এই থার্ড ব্র্যাকেটের অর্থ হচ্ছে এই মানটি সহ। এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, একটু চিহ্নের মাধ্যমে বা আমরা যদি সংখ্যা রেখা ছোটবেলায় শিখে এসেছিলাম, এটার মাধ্যমে একটু ক্লিয়ার করতে পারি। আপনারা একটু ভালোভাবে দেখেন, যদি এখানে লিখি 0, এখানে যদি লিখি 2, 3, তারপরে 4 এবং কত 5। আচ্ছা, এইটাকে আমি বোল্ড করলাম আর এটাকে আমি বোল্ড করলাম, কিন্তু যেই সংখ্যাটিকে বোল্ড করেছি ওই সংখ্যাটি কিন্তু আমরা ভরাট করে দেব না, না দিয়ে আমরা জাস্ট এতটুকু টেনে দেব। এতটুকু টেনে দেওয়ার অর্থ হচ্ছে এখানে যদি বলি যে 2, তার মানে কি 2 এক্স এর মানটি 2 কিন্তু মানে 2 এর সমান নয়, এক্স এর মানটি 5 এর সমান নয়, তাহলে 2 অপেক্ষা বড়, এক্স এর মানটি 5 অপেক্ষা ছোট। ওকে ফাইন, আমাদের এই চিত্র থেকে এটা আমরা বলবো। আর ব্র্যাকেটে লিখবো 2,5। কেন? কারণ এক্স এর মান 2 এর সমান নয়, 2 অপেক্ষা বড়, একটু হলো বড়, এক্স এর মান 2.01। এরকম এক্স এর মান যদি বলি যে 2.05, মানে 2 অপেক্ষা সামান্য একটু হলো বড়। আর এখানে এক্স এর মানটা হচ্ছে 5 অপেক্ষা ছোট, 4.9999, এরকম এক্স এর মানটি 5 অপেক্ষা ছোট। ওকে ফাইন, এবার একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলে এটাকে যদি আমরা বাংলা ভাষায় বলতে চাই তাহলে কি বলবো? এক্স এর যে সকল মান 2 অপেক্ষা বড় এবং 5 অপেক্ষা ছোট সেই সকল মান। ওকে, আচ্ছা, এবার যদি আমরা বলি যে আরেকটি এইরকম আগে জিনিসটিকে লিখলাম 0, এখানে 2, 3, তারপর 4, 5, আর এটাকে আমি বোল্ড করে দিচ্ছি এই দুইটি সংখ্যাটিকে, এটা এই মাথাটিকে বোল্ড করে দিলাম। এই বোল্ড করার অর্থটা কি মেনশন করে ম্যাথে? মানে 2 সহ। তাহলে এক্স এর মানটি কি হবে বলেন তো? 2 সহ কিন্তু 5 অপেক্ষা ছোট। এক্স এর মানটি 2 সহ কিন্তু 5 অপেক্ষা ছোট। ওকে, এবার যদি আমরা এটাকে একটু এইভাবে বোল্ড করে দেই যে এটা 2, এটা 3, এটা 4, এটা 5, আর এখানে 0, এখানে দিয়ে দিলাম 0। এই সংখ্যাটিকে বোল্ড করলাম আর এটাকে বোল্ড করলাম। তাহলে এই বোল্ড করে দেওয়ার অর্থ কি বুঝলেন আপনারা? তাহলে এখানে হবে 2 এবং 5 দুটেই কিন্তু সহ, মানে এক্স এর যে মানটা থাকবে এই মানটা 2 এর সমান হবে, আর কত 5 এর সমান হবে বা তার থেকে ছোট হবে। ওকে ফাইন, আমরা এইভাবে মানে কন্ডিশনগুলো আমাদের কিন্তু বুঝতে হবে। এবার এই কন্ডিশন যদি আমরা বুঝতে পারি তাহলে ঘটনার তালিকা আলহামদুলিল্লাহ একদম ডান হয়ে যাবে। দেখেন, এবার দেখেন আমরা যদি লিখি এক্স যেন এক্স, এটা কি চিহ্ন? যেন চিহ্ন। এক্স যেন এক্স বিলংস টু আর, এটা বলে দিলাম এক্স যেন এক্স বিলংস টু আর, তার মানে কি এক্স হবে কি সংখ্যার সেট? বাস্তব সংখ্যার উপাদান। এক্স কি? বাস্তব সংখ্যার উপাদান। এবং আমরা বলবো এখানে এবং একটা কন্ডিশন বা একটা ইকুয়েশন দিলাম যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এইভাবে বলে দিলাম যে এ একটা হচ্ছে এরকম যে এক্স যেন এক্স বিলংস টু আর এবং এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল 0 বলে দিলাম। আচ্ছা, এবার আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন যে এইটার দেখেন এই সেটটির মধ্যে কি বলা আছে? শর্ত দেওয়া আছে। কি দেওয়া আছে? শর্ত। এবং এই শর্তটা আমি বুঝবো কিভাবে? এই যে এখানকার এই কন্ডিশনগুলো দেখে আমরা বুঝবো যে এটা একটা শর্তযুক্ত সেট। এই শর্তযুক্ত সেটকে আমরা বলবো কি? সেট গঠন পদ্ধতি। তাহলে এই সেট গঠন পদ্ধতি থেকে যখন আমরা তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে যাব তখন আমাকে কি করতে হবে? জাস্ট একটু এখানে বুঝতে হবে, তাহলে আমরা খুব সুন্দরভাবে এগুলো সলভ করতে পারবো। আগে মাথায় সেটআপ দিতে হবে যে গঠন পদ্ধতির মধ্যে যা বলা আছে সেখানে কি বলছে। এরকম কোনো ইকুয়েশন দেওয়া আছে? এটা এক নাম্বার থাকতে পারে যে এরকম কোনো ইকুয়েশন দেওয়া আছে, নাকি যে এক্স এক্স অপেক্ষা বা মানে 2 অপেক্ষা এক্স ছোট, এরকম কোনো শর্ত দেওয়া আছে, নাকি এইরকম শর্ত দেওয়া আছে 0 থেকে এক্স এর মানটা বড় বা 10 অপেক্ষা ছোট, বা এরকম কোনো শর্ত দেওয়া আছে যে ধরেন যে 2 এর সমান বা তার থেকে বড়, 2 এর সমান বা তার থেকে বড়, বা এটা দিলাম 10 অপেক্ষা ছোট, নাকি এইরকম শর্ত দেওয়া আছে যে 2 এর সমান বা তার থেকে বড় আর হচ্ছে 10 এর সমান বা তার থেকে ছোট।
তাহলে এখানে তো বলা আছে সবগুলো এক্স যেন এক্স বিলংস টু আর বাস্তব সংখ্যা, তাহলে এখানে শুধুমাত্র কেবলমাত্র রুটের ভেতরে সামথিং কোনো সংখ্যা বাদে দুনিয়ার সকল সংখ্যাই বাস্তব সংখ্যা। ওকে ফাইন। তাহলে এখানে এক্স এর মানগুলো দেখবো আমরা বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত হয় কিনা। তার এই রকম আমাদের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে বলি তাহলে দেখেন 2 অপেক্ষা ছোট, তাহলে এটার জন্য আমাদের এ সেটের অ্যান্সার কি হবে আপনারা একটু ভালোভাবে বলেন। এটার জন্য এ সেটের অ্যান্সার আমরা 2 নাম্বারটি আগে সলভ করি। আচ্ছা আমরা 1 নাম্বারটি আগে সলভ করি, এই কয়টি এক কোশ্চেনে আমরা সলভ করব। এরকম শর্তযুক্ত জিনিসের আমরা গঠন পদ্ধতিতে অ্যান্সার কিভাবে বের করব এটা একটু ভালোভাবে দেখেন। তাহলে 1 নাম্বার শর্তটা যদি আমরা সলভ করি আপনারা একটু ভালোভাবে দেখবেন যে x² প্লাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল 0। তাহলে এটাকে কি করা যায়, উৎপাদক বিশ্লেষণ করা যায়। উৎপাদক করার সিস্টেমটা একটু আপনারা ভালোভাবে খেয়াল করেন। প্রথম পদ এবং শেষ পদ আমরা গুণন করব। কি করব, প্রথম পদ এবং শেষ পদ গুণন করব। 6 দিয়ে x² কে গুণন করলে আমরা পাবো 6x²। ওকে ফাইন। এই গুণন করার পর গুণফলটা কি এখানে প্লাস আছে? হ্যাঁ আছে। তার মানে কি করব, এখান থেকে এই সংখ্যাটিকে ভেঙে দুইটি উৎপাদকে পরিণত করব। কি করব, দুইটি উৎপাদকে পরিণত করব। উৎপাদক পরিণত করার পর সেই উৎপাদক দুইটার যোগফল মানে যোগ করে মাঝখানের অংশটিকে আমরা মিলাবো। তাহলে একটু যদি ভালোভাবে খেয়াল করেন 6x² আছে, উৎপাদক কি হবে 6x ইন্টু এক্স। এই x² উৎপাদক x ইন্টু এক্স মানে উৎপাদক মানে গুণফল, ঠিক আছে। তাহলে x ইন্টু এক্স। ওকে, মানে আমরা যদি বলি উৎপাদক যে ধরেন x³ এর উৎপাদক কি, তাহলে এটাকে গুণন আকারে কত উপায়ে ভাঙানো যায়, ধরেন x² ইন্টু এক্স, তাহলে x³ এর একটা উৎপাদক হলো x² ইন্টু এক্স, আর একটা উৎপাদক x ইন্টু এক্স। মানে কোনো একটি সংখ্যার বা কোনো একটি চলকের বা কোনো একটি রাশির উৎপাদক হচ্ছে ওই জিনিসটাকে কত উপায়ে গুণন আকারে লিখতে পারবে সেটা হচ্ছে উৎপাদক। তাহলে এখানে আরেকটা পাবো হচ্ছে কি, 6কে আমরা ভেঙে লিখি 3x ইন্টু 2x, এটা একটি উৎপাদক। আর কি বলছে প্লাস, তাহলে প্লাস হয় কয়ভাবে বলেন তো, প্লাস হয় দুইভাবে, যে এই উৎপাদক দুটাই হতে পারে প্লাস আর এই উৎপাদক দুইটাই হতে পারে মাইনাস। কারণ প্লাসে প্লাসে কি হয় প্লাস হয়, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়। এখন যদি এখানে কি চিহ্ন হয়, প্লাস চিহ্ন হয়, কি চিহ্ন, তাহলে আমরা উৎপাদক দুটার মাঝে কি নেব, প্লাস চিহ্ন নেব। আবার যদি এখানে মাইনাস চিহ্ন হতো বা মাইনাস চিহ্ন থাকতো, যদি কোশ্চেনটাতে এইরকম বলা থাকতো যে x² মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে কি মাইনাস চিহ্ন আছে, তাহলে উৎপাদক দুইটার মাঝে আমরা কি চিহ্ন নেব, মাইনাস চিহ্ন নেব। আর আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে এখানে এই উৎপাদক দুইটার মাঝে প্লাস চিহ্ন নিব। একটু ভালোভাবে দেখেন যে x² প্লাস এখানে কত আছে 3x আর এখানে কত 2x, তাহলে x² প্লাস 3x প্লাস 2x, তাহলে আমরা এখানে কি করব 3x প্লাস 2x প্লাস কত 6 ইজ ইকুয়াল কত 0। তাহলে এবার দুইটার মাঝে কি কমন নেব, x কমন নেব। কেন x কমন নেব, x কমন নেওয়ার ব্যাপারটা একটু আপনারা ক্লিয়ার করেন। দেখেন এই দুইটি পদের মাঝে কার পাওয়ার 1, এখানে পাওয়ার কিন্তু 1, এখানে পাওয়ার কিন্তু 2। তাহলে আপনারা ধরেন এইরকম একটা জিনিস চিন্তা করেন যে এটা হলো তোমার জায়গায় দুইটা ঘর আছে, ঘর, একটা ঘরের মধ্যে দুইটা x আর একটা ঘরের মধ্যে একটা x। তাহলে কমন বলতে কি বোঝায়, কমন বলতে বোঝায় ধরেন কমন ড্রেস, আমরা বলি কমন ড্রেস, আমি যে ড্রেসটা পরেছি এইরকম ড্রেস কি আর দুনিয়াতে নাই, অবশ্যই মাস্ট বি আছে। তাহলে এই ড্রেসের মতো যতগুলো ড্রেস আছে সবগুলোকে আমরা বলবো কমন ড্রেস, কমন ড্রেস। আমরা দেখেন এটাকে আমরা বলি মার্কার। আমার হাতে দেখেন আমি যদি বলি এটা এখানে দুইটা মার্কার আছে, এখানে একটি মার্কার আছে, তাহলে এই যে এটা ধরেন এই হাত আর আমার এই হাত, দুই হাতের মধ্যে দুইটি মার্কার আছে, তার মধ্যে কমন মার্কার কি, আপনারা বলবেন লাল মার্কার। কেন, কারণ কয়টা লাল মার্কার, বলবেন একটি লাল মার্কার, একটি। কারণ এখানে আছে মার্কার কিন্তু দুইটি, তার মধ্যে কালো একটি লাল একটি, আর এখানে মার্কার কয়টি বলেন তো, একটি, সেই একটি মার্কারই কিন্তু আমাদের লাল। তাহলে দুইটার মাঝে দেখতে কি রকম বা একই রকম, মানে সর্বনিম্ন পাওয়ার বিশিষ্ট যে চলকটি সেটা কিন্তু আমাদের কমন। এবার দেখেন এখানে এই দুইটা x মানে কি বলেন তো, x², তাহলে এখানে একটা x মানে কি, x এর উপর পাওয়ার কিন্তু 1, তাহলে x² আর x এর মাঝে কমন কি, ওই তো এটা হলো x²। তাহলে আপনারা বলেন এটা কি x² আর এটা কি x, তাহলে x² আর x এর মাঝে কমন কি, অনলি একটি মার্কার মানে একটা x।
তাহলে দেখেন এখানে এক্স স্কোয়ার আর এক্স এদের মাঝে কমন হলো একটি এক্স, তাহলে আমরা যদি লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে এক্স কে যদি কমন নেই কারণ একটি এক্স মানে কমন নেওয়ার মধ্যে যদি দুই বা ততোধিক চলক থাকে এবং সেগুলোর মধ্যে যদি একাধিক পাওয়ার থাকে তাহলে তাদের মধ্যে থেকে সর্বনিম্ন পাওয়ার যেটি সেটি কিন্তু কমন যাবে। তাহলে সর্বনিম্ন পাওয়ার কি এক্স, একটা এক্স আর এক্স স্কোয়ার এটার মাঝে কমন যাচ্ছে এক্স, তাহলে দুইটা এক্স থেকে যদি একটা এক্স চলে যায় কমন নেওয়া মানে কি ওইটা দ্বারা এক্স স্কোয়ারকে কি দেবো ভাগ দেব। তাহলে দেখেন এক্স স্কোয়ারকে যদি এক্স দ্বারা আপনি ভাগ দেন কাটাকাটি করলে কি থাকবে বলেন তো এক্স থাকবে। এই কমন নেওয়ার অর্থ হচ্ছে এইটা। তাহলে এক্স স্কোয়ার থেকে যদি এক্স চলে যায় তাহলে এই এক্স স্কোয়ারের মধ্যে কি থাকবে অনলি এক্স পড়ে থাকবে এক্স প্লাস আর এই এক্স স্কোয়ারের সাথে কিচ্ছু নাই বলতে ওয়ান কিন্তু আছে, কি আছে ওয়ান। তাহলে এই যে এক্স ইন্টু ওয়ান কে যদি আমরা এক্স দ্বারা ভাগ দিই তাহলে এক্স ইন্টু ওয়ান কে যদি এক্স দ্বারা ভাগ দিই কাটাকাটি করলে কি থাকবে ওয়ান থাকবে, তাহলে ওয়ান কে এখানে লিখে দেবো। আলহামদুলিল্লাহ আশা করি যে বুঝতে পেরেছেন যে কমন নেওয়া মানে যে জিনিসটাকে বা কমন কি যাবে আগে সর্বনিম্ন যেটি পাওয়ার থাকবে যার উপর সর্বনিম্ন পদ থাকবে সেটি কমন যাবে এবং ওই কমন ফ্যাক্টরটি দ্বারা প্রত্যেকটি পদকে ভাগ করে লিখে দিবেন, ঠিক আছে। ওকে ফাইন, এবার একটু ভালোভাবে তাকান নিচের দিকে। তাহলে এই জায়গাটির মধ্যে কি হচ্ছে দেখেন এখানে পাওয়ার একটা এক্স মানে আবার ভাবেন না তিনটে এক্স, এর উপর পাওয়ার কিন্তু এক, তাহলে এক্স এক্স হলো একটি, এখানে এক্স হলো দুইটি, তার মাঝে কমন কি যাবে একটি এক্স কমন যাবে। তাহলে দুইটি এক্স থেকে একটা এক্স চলে গেলে কি থাকে একটি এক্স থাকে। আর থ্রি এক্স থেকে যদি আমরা এক্স কাটি দেই তার মানে থ্রি এক্সকে কি করবেন থ্রি এক্সকে যেটা কমন নিলেন সেটা দ্বারা যদি ভাগ দেন কাটাকাটি করলে কি পড়ে থাকবে থ্রি থাকবে, তাহলে আমরা এখানে থ্রি লিখলাম। ওকে ফাইন, আবার দেখেন এই দুইটি পদের মাঝে কে কমন যাবে, দেখেন কোন সংখ্যাটি দ্বারা উভয়কে ভাগ যায়। আমরা যদি দেখি 2x আর 6 আছে তার মাঝে 2 দ্বারা উভয়কে ভাগ যায়, তাহলে 2 যদি নেই তাহলে 2x কে 2 দ্বারা ভাগ দিলাম কাটাকাটি করলাম কি থাকে x থাকে, তাহলে এখানে x লিখলাম। আবার এখানে 6 আছে 6 কে 2 দ্বারা ভাগ দিলাম কাটাকাটি করলে 3 থাকে, এখানে প্লাস 3 লিখলাম। তাহলে কি পেলাম x প্লাস 3 আর x প্লাস 3। আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এখানে কত 0। তাহলে এবার খেয়াল করেন যে x প্লাস 3 আর x প্লাস 3 দুই জায়গার মধ্যে বিদ্যমান, সেজন্য আমরা লিখবো কত x প্লাস 3 লিখবো। আর এখানে আর দেখো এখান থেকে যদি আমরা x প্লাস 3 লিখি তাহলে কি থাকে x থাকে, আর এখানে কি আছে প্লাস দিলাম, আর x প্লাস 3 যদি চলে যায় এখানে কত 2 আছে 2 কে লিখে দিলাম ইজ ইকুয়াল কত 0। তাহলে এবার যদি আমরা লিখতেই পারি হয় x প্লাস 3 ইজ ইকুয়াল কত 0, তাহলে প্লাস 3 যদি সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে -3। আবার দেখেন x প্লাস 2 ইজ ইকুয়াল 0, তাহলে প্লাস 2 সমান চিহ্ন ওই পাশে নিয়ে গেলে কি হবে এটা হয়ে যাবে -2। এইভাবে আমরা খুব সহজেই মানে করতে পারি। তাহলে এখন এ সেটের উপাদান কি কি বলেন তো, এখন এ সেটের উপাদান কিন্তু হচ্ছে -3 -2। তাহলে এক নম্বর কন্ডিশনে এ সেটের উপাদান কত, এ সেটের উপাদান হচ্ছে কি -3 আর একটা কত -2। ওকে, এটা হলো এ সেটের উপাদান। তাহলে এ সেটের এই যে শর্ত মানে একটা শর্ত দেওয়া আছে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে মান বের করলাম, তাহলে এই মানটাকে কি বলবো গঠন পদ্ধতি, এটাকে গঠন পদ্ধতি আর এটাকে আমরা বলবো তালিকা পদ্ধতি, ঠিক আছে। শর্ত আছে এই সেটটাকে বলবো কি গঠন পদ্ধতি আর এটা আমাদের কি তালিকা পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা 2 নাম্বারটিতে দেখেন 2 নাম্বারটির অ্যান্সার কি হবে, বলা আছে এক্সটা কি বাস্তব সংখ্যা, তার মানে 2 নাম্বারের অ্যান্সার হবে মানে এক্স এর মানটি 2 অপেক্ষা ছোট, কিন্তু কত দূর পর্যন্ত ছোট এটা কিন্তু মানে নির্দিষ্ট যে লিমিটিং ভ্যালু সেটা কিন্তু বলা নাই। দেখেন আপনারা যদি ভালো 2 অপেক্ষা ছোট কিন্তু 2 মান না 2 থেকে ছোট, 2 থেকে ছোট কত দূর পর্যন্ত ছোট, আপনি যদি একটু গ্রাফে দেখেন যে এখানে 0 এখানে 1 এখানে 2, আচ্ছা এই 2 অপেক্ষা যে ছোট কত দূর পর্যন্ত গিয়ে শেষ হবে এমনটা কি বলা আছে নেই। তার মানে কি হবে এ সেটের অ্যান্সার কি হচ্ছে একটু ভালোভাবে তাকান, এ সেটের অ্যান্সার কি হবে মাইনাস ডট 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 এরকম অসংখ্য সংখ্যা আসবে, কত মাইনাস মনে করেন যে অসংখ্য সংখ্যা -2 থেকে শুরু করি -2, তারপর হচ্ছে কি এর সামনে যে এখানে যে -2 থেকে শুরু হয়েছে তা কিন্তু নয়, এর সামনে আরো অসংখ্য সংখ্যা বিদ্যমান আছে -2 -3 -4 -5 এরকম অসংখ্য সংখ্যা বিদ্যমান আছে।
তাহলে এটা কি হবে -2 এর পরের সংখ্যা কি -1, কারণ -2 আর -1 এর মধ্যে -2 ছোট আর -1 কিন্তু বড়। তারপর কি হবে 0, তারপর 1, আর এখানে 2 লিখতে পারবো না। এটা হবে আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, আমরা এইভাবে অ্যান্সারগুলো বের করব। ওকে ফাইন। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটিকে 3 নাম্বারটা যদি আমরা একটু ভালোভাবে তাকাই তাহলে আমরা দেখতে পাবো, দেখেন ভালোভাবে তাকান, 0 থেকে বড় x এর মান আর 10 অপেক্ষা ছোট। 0 থেকে বড় 10 অপেক্ষা ছোট, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে, দেখেন এখানে যদি অর ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে 0 সহ হতো, যেহেতু এখানে অর ইকুয়াল সাইন দেওয়া নাই তার মানে 0 বাদে 0 অপেক্ষা বড় মানগুলো দিয়ে শুরু, মানে 0 অপেক্ষা বড়। তাহলে 0 অপেক্ষা বড় মান কি কি? 0 অপেক্ষা বড় মান হচ্ছে 1, 0 অপেক্ষা বড় মান 2, 3, 4, 5, 6, 7, 8 আর কত 9। কারণ 10ও হবে না। কেন 10 হবে না? কেন 10 হবে না একটু ভালো হবে, কারণ 10 এর নিচে কিন্তু এই ইকুয়াল চিহ্নটা দেওয়া নেই। যদি ইকুয়াল চিহ্ন দেওয়া থাকতো তাহলে 10 হতো বা 10 অপেক্ষা ছোট হতো। যেহেতু ইকুয়াল চিহ্ন দেওয়া নাই তার মানে কি হবে না? 10 হবে না। ওকে ফাইন। তাহলে 3 নাম্বারটি আমরা সলভ করলাম। এবার যদি আমরা দেখি 4 নাম্বার ম্যাথটিতে কি বলছে। 4 নাম্বারটিতে আমরা বলে দিছি যে 2 এর সমান বা তার থেকে বড় আর 10 অপেক্ষা কি ছোট। 2 এর সমান বা তার থেকে বড় 10 অপেক্ষা ছোট। তাহলে এটার অর্থ হচ্ছে এরকম, যে এটার অর্থ হচ্ছে, তাহলে দেখেন এখানে কিন্তু বলা ছিল কি ইকুয়াল, মানে 2 আর হচ্ছে কি সমান, 2 অপেক্ষা বড় মানে 2 এর সমান বা তার থেকে বড় 10 অপেক্ষা ছোট। তাহলে 2 এর সমান বা তার থেকে বড় 10 অপেক্ষা ছোট, তার অর্থ কি 2 থেকে শুরু, কারণ সমান বলা আছে। কি বলা আছে? সমান। সমান বলা থাকলে ওই মানটি থেকে শুরু হবে। তাহলে 2 হবে, এখানে 3 হবে, 4 হবে, তারপরে 5, 6, 7, 8, 9 আর কত? কিন্তু 10 হবে না। কেন হবে না? কারণ এখানে আর ইকুয়াল চিহ্ন দেওয়া নেই। যদি ইকুয়াল চিহ্ন দেওয়া থাকতো তাহলে 10 হতো। যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া নাই তার মানে 10 অপেক্ষা ছোট মান কি নাই, এখানে কি সীমাবদ্ধ হয়ে যাবে। তাহলে এটা বুঝলাম। এবার পরবর্তী ম্যাথটি যদি আমরা তাকাই, যে এখানে বলা আছে কি যে 2 অপেক্ষা বড় আবার তার সমান, মানে এই অর ইকুয়াল চিহ্ন বোঝায় এই মানটি সহ আর এর মান অপেক্ষা বড়। তাহলে এই মাথাটা কি বড়, তাহলে এই বড় মাথা যার দিকে থাকবে, এই বড় মাথা, আমি এটা যদি একটা গিটার দেন তৈরি করি, এটা আমার একটা গিটার দেন, তাহলে বড় মাথা যার দিকে থাকবে সে বড়, আর ছোট মাথা যার দিকে থাকবে সে কি ছোট। তাহলে 2 এর সমান বা সে অপেক্ষা বড় আর 10 এর সমান বা 10 অপেক্ষা ছোট। তাহলে এখানে আমরা কি বলতে পারি? আমরা কিন্তু খুব সহজে বলতে পারি 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। তাহলে এটা হবে আমাদের 5 নম্বরের অ্যান্সার। তাহলে আমরা এইভাবে কিন্তু বলতে পারলাম। আচ্ছা, আপনাদের একটা আমি কাজ দেব, যেটা আপনারা এবার সলিউশন করে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে দিয়ে দেবেন। ঠিক আছে, আপনারা একটু সলিউশন করবেন, করে দিয়ে দেবেন। আচ্ছা দেখেন, আপনাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে এরকম, যে x যেন x belongs to n, ঠিক আছে, এবং x যেন x belongs to n, এবং এখানে একটা কোশ্চেন থাকলো যে x² প্লাস 7x প্লাস 6 ইজ ইকুয়াল 0। এটা সলিউশন করে আমাদের কমেন্ট বক্সে অ্যান্সারটা দিয়ে দেবেন। ফেসবুক মানে আমাদের ইউটিউবে এই ভিডিওটি থাকবে, তো ইউটিউবের আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা এটা অ্যান্সার করে দিবেন। আর পাশাপাশি এটার অ্যান্সার আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে দিতে পারেন। ঠিক আছে, তো ঠিক আছে, দেখবো আপনারা কে পারেন। ওকে, এখান থেকে দেখেন এবার আমরা যেটা শিখব, আমাদের এই দুইটা পদ্ধতি আমরা আলহামদুলিল্লাহ শিখতে পারলাম। আচ্ছা, এবার যদি দেওয়া থাকে গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি যদি দেওয়া থাকে, সেখান থেকে গঠন পদ্ধতি কিভাবে যাবেন। ধরেন এখানে লিখলেন 2, 4, 6, 8, এটা আমরা লিখলাম। এই সংখ্যাগুলো দিকে 3 বার তাকাবেন। কয়বার? 3 বার তাকেই কোশ্চেনগুলো করবেন। আপনি কি জোড় সংখ্যা, আপনি কি বিজোড় সংখ্যা, বলবেন আপনি কি কোনো গুণিতক, বলবেন আপনি কি কোনো কারো গুণনীয়ক, এগুলো কোশ্চেন করবেন। তাহলে এটার মধ্যে তাকে যদি বলি যে আপনি কি কোনো জোড় সংখ্যা, আপনি কি কোনো বিজোড় সংখ্যা, আপনি কি কোনো সংখ্যার গুণনীয়ক, আপনি কি কোনো সংখ্যার গুণিতক, এই জিনিসগুলো কোশ্চেন করবেন। দেখবেন কোন অ্যান্সারটি আপনার কাছে সাড়া দেয়।
তো এই কোশ্চেনগুলো করার পর যে অ্যান্সারটি আপনার কাছে সারা দেবে সেটাই কিন্তু আপনার উত্তর। এখন দেখেন আমি যদি একে কোশ্চেন করি যে আপনি কি জোড় সংখ্যা, তাহলে এ বলতেছে হ্যাঁ আমি তো জোড় সংখ্যা, কারণ 2 4 6 8 এখানে জোড় সংখ্যা বলা হচ্ছে। তাহলে এখানে যদি জোড় সংখ্যা বলি, এখন দ্বিতীয় ধাপ, ফার্স্ট ধাপ আমরা বুঝতে পারলাম যে এখানে জোড় সংখ্যার কথা বলছে, আর সেকেন্ড ধাপ হচ্ছে এই জোড় সংখ্যাগুলো কোথাও মানে কত থেকে শুরু, স্টার্টিং পয়েন্ট কত, স্টার্টিং পয়েন্ট 2 আর এন্ডিং পয়েন্ট কত, এন্ডিং পয়েন্ট কিন্তু 8। তাহলে 2 অপেক্ষা বড় এবং 2 অপেক্ষা সহ এবং 2 থেকে বড়, আর 8 অপেক্ষা ছোট এবং 8 সহ বা 8 অপেক্ষা ছোট, এই তো মানগুলো আমরা বললাম। তাহলে এবার আপনারা দেখেন যে এখানে কি হবে, আমরা যদি লিখি যে x যেন x বিলংস টু, আমরা আরো বলতে পারি, কারণ এই 2 2 4 6 8 এগুলো বাস্তব সংখ্যার উপাদান, 2 4 6 8 এগুলো স্বাভাবিক সংখ্যার উপাদান, 2 4 6 8 এগুলো পূর্ণ সংখ্যার উপাদান। তার মানে সবগুলোর ফাদার সেটকে বাস্তব সংখ্যা, আমরা যদি ফাদার সেটকে লিখে ফেলি কোনো কি অন্যায় হবে বলেন? কোনো অন্যায় হবে না। তাহলে x যেন x বিলংস টু r, x যেন x বিলংস টু r, x হচ্ছে কি বাস্তব সংখ্যা এবং এখানে লিখে দেব জোড় সংখ্যা, x যেন x বিলংস টু r, x হচ্ছে সকল বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যা যে হচ্ছে এবং সেগুলো কি সংখ্যা বলেন তো, এবং সেগুলো আমরা যদি বলি কমা দেই, এখানে কমা দিলাম যে x জোড় সংখ্যা, কি সংখ্যা, x কিন্তু আবার জোড় সংখ্যা। আগেই বলে দিলাম যে x একটা আমাদের কি সংখ্যা, বাস্তব সংখ্যা, তারপরে বলে দিলাম যে x জোড় সংখ্যা এবং কি এখানে কন্ডিশনটা আমরা যুক্ত করে দিই, জোড় সংখ্যা 2 অপেক্ষা মানে 2 এর সমান বা 2 অপেক্ষা বড় আর 8 এর সমান বা 8 অপেক্ষা ছোট, এটা কিন্তু অ্যান্সার। এখন আপনারা যদি এখানে আর এর পরিবর্তে যদি লিখতেন যে এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা, হবে না? অবশ্যই, কারণ আর এর অন্তর্ভুক্ত, আমরা যদি বলি এই পুরোটা হচ্ছে আমাদের আর বাস্তব সংখ্যা, তার ভেতরে আছে আমাদের কি, তার ভেতরে আছে আমাদের হলো কি কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, এর ভিতরে আছে কিন্তু আমাদের হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? তো জিনিসগুলো একটু বুঝতে হবে। আচ্ছা এবার দেখেন 2 এর সমান বা 2 অপেক্ষা বড়, 8 এর সমান বা 8 অপেক্ষা ছোট, 2 এর সমান বা 2 অপেক্ষা বড়, 8 এর সমান বা 8 অপেক্ষা ছোট। তাহলে আমরা এটা লিখতে পারি। আবার এই শর্তটাকে আপনি আপনার মতো করে লিখতে পারবেন। আমরা যদি লেখেন যে জোড় সংখ্যা 0 অপেক্ষা বড়, তাহলে 0 অপেক্ষা বড় জোড় সংখ্যা কি, 0 অপেক্ষা বড় জোড় সংখ্যা 2, 2 থেকে শুরু। আর আপনি এখানে বলে দিলেন যে 10 অপেক্ষা ছোট, তাহলে 10 অপেক্ষা ছোট জোড় সংখ্যা কি, 10 অপেক্ষা ছোট জোড় সংখ্যা হচ্ছে 8। তাহলে 0 অপেক্ষা বড় 10 অপেক্ষা ছোট, 0 অপেক্ষা বড় 10 অপেক্ষা ছোট। তাহলে 0 অপেক্ষা বড় জোড় সংখ্যা হচ্ছে, বলেন 0 অপেক্ষা বড় জোড় সংখ্যা 2 থেকে শুরু, তাহলে 2 দিয়ে শুরু, 2 4 6 8। আর 10 অপেক্ষা ছোট জোড় সংখ্যা কিন্তু আমাদের 8। আপনি এভাবে বলতে পারেন, আপনি এভাবেও বলতে পারতেন যে 2 এর সমান বা 2 অপেক্ষা বড় আবার 10 অপেক্ষা ছোট, এই শর্তটাকে আপনি এভাবে লিখতে পারেন যে 2 এর সমান বা 2 অপেক্ষা বড় 10 অপেক্ষা ছোট। আবার আপনি এভাবেও লিখতে পারতেন যে 0 অপেক্ষা বড়, 0 অপেক্ষা বড় কিন্তু 8 এর সমান বা 8 অপেক্ষা ছোট, এভাবেও আপনি লিখতে পারতেন। তাহলে 2 অপেক্ষা মানে 0 অপেক্ষা বড় জোড় সংখ্যা হচ্ছে কিন্তু 2, 0 অপেক্ষা বড় জোড় সংখ্যা কিন্তু 2, তাহলে 2 থেকে শুরু, 2 4 6 8, 8 এর সমান বা 8 অপেক্ষা ছোট। এখানে অর ইকুয়াল দেওয়া মানে এগুলো সবগুলো কন্ডিশনের যে কোনো একটি কন্ডিশন আপনি পরীক্ষায় লিখতে পারেন, যে কোনো একটা কন্ডিশন লিখে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিবেন, যে কোনো একটি, হয় এটা লিখবেন, না হয় এটা লিখবেন, না হয় এটা লিখবেন, না হয় এটা লিখবেন, এগুলোর মধ্য থেকে যে কোনো একটি আপনি লিখতে পারেন। তাহলে জিনিসটা যদি ধরতে পারেন, বুঝতে পারেন আর যদি সেটাকে সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারেন, এনাফ। আপনার এক বন্ধু লিখেছে এটা, আপনি লিখলেন এটা, আপনার পাশের এক বান্ধবী লিখেছে এটা, তো এখানে চারটের মধ্য থেকে যে কোনো একটাই অ্যান্সার হতে পারে। আবার দেখেন এই জেড, আপনার এক বন্ধু লিখেছে এখানে জেড, আপনি জেড এর পরিবর্তে এই 2 4 6 8 এগুলো কি সংখ্যা বলেন তো, স্পেসিফিক ভাবে যদি আমরা বলি 2 4 6 8 স্বাভাবিক সংখ্যা, তা আপনি এখানে এনটাও লিখতে পারেন, এনটা লিখতে পারেন, তাহলে এন লিখলেও কিন্তু এখানে হয়ে যাবে। আপনি এখানে এন লিখতে পারেন কারণ এন কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তো এই যে x যেন x বিলংস টু, এখানে কি লিখতে পারবেন, এন লিখতে পারবেন, এখানে কি লিখতে পারবেন, জেড লিখতে পারবেন, এখানে কি লিখতে পারবেন, আর লিখতে পারবেন। এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা লিটার লিখতে পারবেন, ঠিক আছে?
ওকে ফাইন। তাহলে এইরকম কোনো সংখ্যা থেকে, এরকম কোনো কি সংখ্যা বলেন তো, তালিকা সংখ্যা থেকে আমরা গঠন সংখ্যা বানাতে পারবো। এবার দেখেন আমরা সেট এবং সেটের প্রকারভেদ ক্লিয়ার করলাম আলহামদুলিল্লাহ। এবার আসেন সসীম সেট। সসীম সেট বলতে কি বোঝায় একটু ভালোভাবে দেখেন। সসীম সেট, সসীম সেট, সসীম সেট, সসীম সেট বলতে কি বোঝায়? সসীম, সসীম মানে কি, যে সেটটি গণনা করে শেষ করা সম্ভব, মানে যে সেটের উপাদানগুলো গণনাযোগ্য, যে সেটের উপাদানগুলো গণনাযোগ্য তাকে আমরা বলবো সসীম সেট। যে সেটের উপাদানগুলো গণনাযোগ্য তাকে কি বলবো? সসীম সেট। তাহলে এখানে লিখে দিবে যে সেটের উপাদানগুলো গণনাযোগ্য বা গণনাযোগ্য সকল সেটকে সসীম সেট বলে, বা যে সেটের উপাদানগুলো গণনাযোগ্য তাকে সসীম সেট বলে। তাহলে সসীম সেটকে যদি আমরা এক্সাম্পল দিই, ধরেন এখানে লিখলাম যে এক্স, আমরা সেই সসীম সেটকে আমরা দুইভাবেও লিখতে পারি, গঠন পদ্ধতিতেও লিখতে পারবো, তালিকা পদ্ধতিতেও লিখতে পারবো। আমরা যদি গঠন পদ্ধতিতে লিখি, লিখলাম x যেন x বিলংস টু n, লিখলাম x যেন x বিলংস টু n, এবং এখানে আমি বলে দিলাম যে x এর মানটি 100 অপেক্ষা ছোট। এবার বলেন স্বাভাবিক সংখ্যার স্টার্টিং পয়েন্ট কোথায়? 1, আর এন্ডিং পয়েন্ট কোনটা? 100 এর আগ মানে 99, ঠিক আছে, 99। তাহলে একটু ভালোভাবে চিন্তা করেন, 1 থেকে কিন্তু আপনার শুরু হবে। ভালোভাবে যদি চিন্তা করেন স্বাভাবিক সংখ্যার স্টার্টিং পয়েন্ট কত? 1, আর এখানে x এর মান বলে দিছে 100 অপেক্ষা কিন্তু ছোট, 100 অপেক্ষা x এর মানটি ছোট। তাহলে 100 অপেক্ষা ছোট, তোমার এন্ডিং পয়েন্ট শুরুর বিন্দু কি? শুরুর বিন্দু কিন্তু 1। তাহলে আপনি 1 থেকে শুরু করবেন। কোথায় থেকে? 1 থেকে। 1 2 3 4 5 এইভাবে ডট 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 দিয়ে আপনি 99 পর্যন্ত লিখতে পারবেন। কত পর্যন্ত? 99। এটা হচ্ছে এ সেট। তাহলে সসীম সেট কাকে বলে? এটা গঠন পদ্ধতিতে সসীম সেট, আর এটা তালিকা পদ্ধতিতে সসীম সেট। তাহলে গঠন পদ্ধতিতে সসীম সেট আমরা বুঝলাম, তালিকা পদ্ধতিতেও আমরা সসীম সেট বুঝলাম। যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা সম্ভব তাকে আমরা সসীম সেট বলে থাকি বা সসীম সেট বলবো। ওকে ফাইন। এবার আসেন সসীম সেট সুন্দর করে বুঝলাম, এরকম অসংখ্য এক্সাম্পল থাকবে যেগুলো সসীম সেট। এবার আসেন আমরা অসীম সেট যদি ক্লিয়ার করি, অসীম সেট আপনারা একটু ভালোভাবে দেখাবেন তাহলে সুন্দর করে বুঝতে পারবেন। অসীম সেট, এই অসীম সেট জিনিসটা কি? যে সেটের উপাদানগুলো গণনা করে কোনোদিনও শেষ করা সম্ভব না তাকে আমরা কি বলবো? অসীম সেট বলবো। অসীম সেট, যেমন আমি এই অসীম সেটও আবার দুই রকম ভাবে থাকতে পারে। অসীম সেটটা গঠন পদ্ধতিতেও থাকতে পারে, এই অসীম সেটটি তালিকা পদ্ধতিতেও থাকতে পারে। তার মানে এই উপাদানটি, বা আমরা যদি এটা লিখি যে 2 4 6 8 10 12 এইভাবে লিখে ডট 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 দিলাম, তাহলে আপনারা বলেন তো এখানে এই ডট ডটের অর্থ কি? এখানে এই 2 4 6 8 12 বা 2 4 6 8 10 12 এই সংখ্যাগুলো জোড় সংখ্যা, কিন্তু কত দূর পর্যন্ত আমরা নিব বা এই সেটের উপাদান হবে সেই উপাদানগুলো, বা এই সেটের যে জোড় সংখ্যার উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে আপনি গণনা করে শেষ করতে পারবেন? তাহলে এই উপাদানগুলো আপনি গণনা করে শেষ করতে পারবেন না। আপনার যদি সারা জীবন, আমি এখানে বলি দেই যে আপনি সারা জীবন ধরে এই উপাদানগুলো গণনা করে শেষ করবেন, আপনি কিন্তু পারবেন না। আপনার বয়স শেষ হয়ে যাবে কিন্তু এই উপাদানগুলো গণনা করে আপনি শেষ করতে পারবেন না। সুতরাং যে উপাদানগুলো, যে সেটের উপাদানগুলো বয়স শেষ হয়ে যাবে কিন্তু গণনা করে শেষ করা সম্ভব না, সেই সেটের উপাদানগুলোকে আমরা বলবো কি সেট? অসীম সেট। আমরা অসীম সেট বুঝলাম। এবার আসেন একটু ফাঁকা সেট। ফাঁকা সেট কাকে বলে এটা এখন আমরা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, ফাঁকা সেট, ধরেন আপনি ক্যালকুলেশন করলেন। এখন ক্যালকুলেশন দুইভাবে করতে পারেন। ক্যালকুলেশনটা আপনি দুইভাবে করতে পারেন। ফাঁকা সেটের মধ্যে ক্যালকুলেশন দুইভাবে করা যাবে। ধরেন আপনাকে সেট গঠন পদ্ধতি দেওয়া হলো, এই সেট গঠন পদ্ধতিতে আপনি এলিমেন্ট বের করতে গেলেন, মানে ওই কন্ডিশনের সাপেক্ষে আপনি একটা মান বের করতে গেলেন। ধরলাম আপনাকে দিলাম যে এক্স যেন এক্স বিলংস টু এন স্বাভাবিক সংখ্যা, এবং আপনাকে বলে দিলাম যে আপনি এটার মান বের করেন। 29 অপেক্ষা বড় এক্স এর মান, কিন্তু 30 অপেক্ষা ছোট। তাহলে এবার আপনি কি করবেন? এই বি সেটের উপাদান যখন আপনি বের করতে যাবেন, যা আপনি এখানে খেয়াল করতেছেন, ও 29 অপেক্ষা বড় 30 অপেক্ষা ছোট,
29 অপেক্ষা বড় 30 অপেক্ষা ছোট, এখানে স্বাভাবিক সংখ্যা কি হতে পারে? 29 অপেক্ষা বড় 30 অপেক্ষা ছোট স্বাভাবিক সংখ্যা কি হতে পারে? আপনি খুব টেনশনে পড়ে গেলেন, খুব চিন্তা করতেছেন যে 29 অপেক্ষা বড় 30 অপেক্ষা ছোট স্বাভাবিক সংখ্যা কি হতে পারে। কারণ আপনি জানেন যে 29 একটা স্বাভাবিক সংখ্যা, 30 একটা স্বাভাবিক সংখ্যা, তাহলে 29 অপেক্ষা বড় 30 অপেক্ষা ছোট এর মধ্যে কোনো স্বাভাবিক সংখ্যা বিদ্যমান নাই। সেই জন্য আপনি এখানে এবার বলবেন যে এটার মধ্যে কোনো উপাদান সংখ্যা আমি খুঁজে পাচ্ছি না, এর মধ্যে কোনো উপাদান নেই, সেই জন্য আপনি এটাকে বলে দিচ্ছেন ওরি, মানে ফাঁকা সেট। কোনো উপাদান যখন খুঁজে পাবেন না সেটা কি সেট হয়ে যাবে? ফাঁকা সেট হয়ে যাবে। ওকে ফাইন। এবার আপনি যদি একটু ভালোভাবে তাকান, একটু ভালোভাবে খেয়াল করবেন যে একটু এইভাবে যদি আমরা একটু চিন্তা করতে বলতাম যে এন না দিয়ে এখানে আপনি দিবেন হচ্ছে একটা আর ঢুকেলেন, কি ঢুকেলেন? আর। সেম জিনিস এবার একটু গভীর ডিপলি মনোযোগ দিয়ে আপনি যদি একটু ভালোভাবে চিন্তা করেন এই জায়গাটার মধ্যে যে বাস্তব সংখ্যা 29 অপেক্ষা বড় 29 অপেক্ষা বড় 30 অপেক্ষা ছোট, এটা কি ফাঁকা সেট হতে পারে? যে এখানে কিন্তু বলে দেওয়া আছে এক্স কিন্তু কি সংখ্যা বলেন তো? এক্সটা কিন্তু বাস্তব সংখ্যা, এটা কিন্তু বলে দেওয়া আছে যে বাস্তব সংখ্যাগুলো 29 এবং 30 এর মাঝে বাস্তব সংখ্যা তোমার বয়স শেষ হয়ে যাবে, গণিয়ে শেষ করতে পারবেন না। কেন কেন গণিয়ে শেষ করা যাবে না? আপনি চিন্তা করেন 29 অপেক্ষা বড় 30 অপেক্ষা ছোট, 29 অপেক্ষা বড় সংখ্যাগুলো কি? 29.01, 29.02, 29.03 বা 001, এইভাবে এই যে সংখ্যাগুলো 29 আর 30 এর মাঝে বিদ্যমান, এই সংখ্যাগুলোকে আমরা গণনা করে শেষ করতে পারবো? মোটেও না। সেই জন্য যদি এখানে 29 অপেক্ষা বড় 30 অপেক্ষা ছোট থাকে, কিন্তু যদি এখানে x বিলংস টু r বলা থাকে, rটা যদি বাস্তব সংখ্যা হয়ে যায়, তাহলে এই উপাদানগুলো বা এর মাঝে যে সংখ্যাগুলো আছে সেটা কিন্তু আর ফাঁকা সেট হবে না, সেটা হয়ে যাবে তখন সসীম সেট। কেন? কারণ এখানে শুরুর বিন্দু 29 আর শেষের বিন্দু 30, এর মাঝে 29 থেকে শুরু হবে, কিন্তু কোনো না কোনো দিন গুনতে 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 30-এর মধ্যে যা শেষ হতে পারে, তখন কিন্তু এটার অ্যান্সার হয়ে যাবে কি বলেন তো? সসীম সেট। এই জন্য বলছিলাম যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা সম্ভব হতে পারে সেগুলো সসীম সেট, যেগুলোর উপাদান সংখ্যা গণনা করে কোনোদিনও শেষ করা সম্ভব না সেগুলো আমাদের অসীম সেট। আর ফাঁকা সেটের মধ্যে কোনো উপাদানই থাকবে না, আর যদি উপাদান খুঁজে পান আর শুরুর বিন্দু শেষ বিন্দু যদি পেয়ে যান, তাহলে সেটা আবার হয়ে যাচ্ছে কি? সসীম সেট। ওকে ফাইন। এবার আমরা উপসেট শিখব। কি শিখব? উপসেট। উপসেট জিনিসটা কি? মানে উপরে থাকবে উপসেট। উপসেট দেখেন একটা সেট থেকে, আমার যদি এটা একটা বক্স হয়, ধরেন এটা একটা বক্স, এই বক্সের মধ্য থেকে আমি কি করব? এখানে 3টা ঘরবাড়ি বানাবো, এখানে 2টা ঘরবাড়ি দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এবার দেখেন এখানে শুরু করলাম 1 2 3 4 5 6 7 6 7 8 পর্যন্ত দিলাম। এবার এই যেটা লিখলাম ইউ, মানে ইউনিভার্সাল সেট। এই সেটের মধ্যে দেখেন ইউর মধ্যে যতগুলো আছে সব কি? ফাদার সেট ইউনিভার্সাল সেট। তাহলে ইউর মাঝে যতগুলো আছে ইউ, তাহলে ইউকে এইভাবে লেখা যাবে 1 2 3, তারপরে কি আছে 4 5, তারপরে আছে 6 7 8, এই সবগুলো নিয়ে কি গঠিত? আমার ইউনিভার্সাল সেট ইউ গঠিত। ওকে ফাইন। ইউ যে গঠিত হলো, এবার একটু ভালোভাবে চিন্তা করেন যে ইউর মাঝে এ একটা সেট আছে এ, তাহলে এ একটা সেট আছে, দেখেন চিন্তা করেন যে 1, আমি যদি এটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে 1 2 এবং 3, তাহলে ইউ এর মাঝে যে এ একটা সেট আছে, এটা কি মানে এ সেটের সকল উপাদান কি ইউ এর মধ্যে আছে না? আপনি বলবেন হ্যাঁ অবশ্যই আছে। তাহলে এ সেটের সকল উপাদান যেহেতু ইউ সেটের মধ্যে আছে, সেজন্য এ সেটটা হবে উপসেট আর ইউটা হয়ে যাবে ফাদার সেট বা ইউনিভার্সাল সেট। আচ্ছা, আবার এটাকে যে আমি বি বললাম, আপনি এবার বির সেটের অন্তর্ভুক্ত উপাদানগুলো নেন। 3 আছে 4 আছে 5 আছে, তাহলে বি এর সকল উপাদান কার মাঝে আছে? ইউ এর মাঝে আছে। যেহেতু বি এর সকল উপাদান ইউ এর মাঝে বিদ্যমান,
বি এর সকল উপাদান ইউ এর মাঝে কি বিদ্যমান, সেই জন্য আমরা এটাকে বি কে আমরা বলবো কি উপসেট। ওকে, তাহলে এবার উপসেট আর একটু আমরা অন্যভাবে একটু চিন্তা করি যে উপসেট জিনিসটা কি। তোমাদের আপনাদের পরীক্ষা যদি এরকম আসে যে এ ধরো লিখলাম 2, এখানে লিখলাম 4 আর এখানে 5, তাহলে কোশ্চেন করলো যে এর উপসেট লেখো, এর উপসেট কি লেখো, এটা প্রশ্ন করা হলো এর উপসেট লেখো। তাহলে এবার আপনি একটু সুন্দরভাবে চিন্তা করবেন যে এর উপসেটগুলো কি কি হতে পারে। তাহলে এখান থেকে যতগুলো সেট গঠন করতে আপনি পারবেন, যতগুলো সেট আপনি গঠন করতে পারবেন সকল সেটে কিন্তু এই সেটের উপসেট। আচ্ছা, তাহলে এবার লিখবো যে এ সেটের উপসেট সমূহ, এ সেটের উপসেট সমূহ, এ সেটের উপসেট সমূহ কি কি হবে, তার মানে সকল, এখানে বললাম যে 2 4 5 এটা একটা উপসেট, 2 4 5 এটা একটা উপসেট। তারপরে এখানে দেখো আবার দুইটা দুইটা করে যদি লিখি যে 2 4 এটা একটা সেট, এটা একটা উপসেট। আবার মানে আগে যতগুলো থাকবে, আগে যতগুলো থাকবে সেইটা, তারপরে যদি তিনটা উপাদান থাকে তাহলে তিনটা মিলে একটা, আবার দুইটা দুইটা করে, তারপর একটা একটা করে, তারপর ফাঁকা সেট। কারণ ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট হতে পারে, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট হতে পারে, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট হতে পারে। তো এবার আপনি দেখেন যে 2 4, তাহলে এবার লিখবো কি 2 5, ওকে। তারপরে একটি একটি করে লিখবো যে 2 একটা উপসেট, আবার 4 এটা একটা উপসেট, আবার 5 একটি উপসেট, আবার ওরই একটি উপসেট। তাহলে ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট হতে পারে। ওকে ফাইন। তাহলে এখানে দেখেন উপাদান কয়টি আছে একটু ভালোভাবে তাকান। এন এর মান কত, এন এর মান কিন্তু 3। তাহলে এবার এমসিকিউর জন্য ফর এমসিকিউ কি করবেন যে এন এর মান যেহেতু 3, তাহলে উপসেট, তাহলে দুইটারই অ্যান্সার সেম, উপসেট অথবা এখানে শক্তি সেট, শক্তি সেটের উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা, তাহলে এই উপাদান সংখ্যা হবে 2n। তাহলে এন এর মান কত বলেন তো 3, তাহলে 2 এর উপর কত দেব 3, 3 মান দিলে কত হবে 8। ওকে, তাহলে উপসেট বা শক্তি সেটের উপাদান সংখ্যা কত 8। ওকে ফাইন। আচ্ছা, তাহলে এবার আমরা উপসেট শিখলাম। আপনারা এবার শিখবেন হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট যদি আমরা লিখি যে এ, এখানে লিখলাম এ বি সি, এখানে খেয়াল করেন যে এন এর মান কত, এখানে 3, এন এর মান কত 3। তাহলে প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা, প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা, প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা কত হবে 2n-1। প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা কি হবে 2n-1। তাহলে এখানে খেয়াল করেন যে n এর মান কত, এখানে n এর মান কিন্তু 3। তাহলে প্রকৃত উপসেট কি হবে, প্রকৃত উপসেট হবে 2/3 - 1, 2/3 মানে কত 8 - 1 = 7। এগুলো জিনিস মাস্ট বি পরীক্ষায় থাকবে এমসিকিউ আকারে। ওকে, আরেকটা জিনিস আমাদের শিখতে হবে যে এটাকে যদি আমরা বলি এই সেটের একটা উপসেট যদি আমরা ধরে নেই, এই সেটের একটা উপসেট যদি আমরা বি ধরে নেই, আর উপসেট সাইন হচ্ছে কি ঠিক এরকম, এটা হলো উপসেট সাইন। দেখেন বড় মাথা, এই বড় মাথাটা যার দিকে থাকবে সেটা মূল সেট, উপরে যে থাকবে সে কিন্তু উপসেট। তাহলে বড় মাথা এখানে খেয়াল করেন মূল সেট কে এ, তাহলে এটা থাকবে বড় মাথায়, উপরে কি থাকবে, এই উপরে থাকবে উপসেট হলো বি। তাহলে উপরে থাকবে উপসেট আর বড় মাথাটি যেদিকে সেই দিকে থাকবে কিন্তু মূল সেট। তাহলে মূল সেট থাকবে হচ্ছে বড় মাথার দিকে। এবার যদি বলি যে এম এর উপসেট, এম এর উপসেট যদি এন হয়, তাহলে খেয়াল করেন উপসেট কে এন, তাহলে উপরে থাকবে হচ্ছে এন।
তাহলে উপরে উপসেট উপরে থাকবে, আর মূল সেট বড় মাথার দিকে থাকবে। তাহলে বড় মাথা কি খোলা মাথা এটা, তাহলে এই দিকে থাকবে আমাদের এম। তাহলে এম হচ্ছে মূল সেট আর এন হচ্ছে উপসেট। আর যদি এই চিহ্নটা না দেই, তাহলে এবার খেয়াল করেন, এমটা মূল সেট, তখন এনটা হয়ে যাবে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেটের চিহ্ন কি, এই মাঝখানে সমান চিহ্নটা দেওয়া থাকবে না, নিচে নিচে এই যে চিহ্নটা দিলে হয়ে যাবে উপসেট, আর এই চিহ্নটা মিশে দিলে হয়ে যাবে প্রকৃত উপসেট, খেয়াল রাখবে। আচ্ছা, সেজন্য প্রকৃত উপসেটের একটি সদস্য সংখ্যা কম হবে। তাহলে এবার এর উপসেট সদস্য সংখ্যা বা কিভাবে যেভাবে নির্ণয় করছিলাম ওখান থেকে একটি সদস্য সংখ্যা কমিয়া তৈরি করবেন হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে এবার প্রশ্ন, এর প্রকৃত উপসেট নির্ণয়, এর প্রকৃত উপসেট কি করব, নির্ণয় করব, এর প্রকৃত উপসেট। ওকে, তাহলে অ্যান্সারটা কি হবে, আপনারা তাকান যে আমাদের যে পাঠ্যপুস্তক, যে বই পুস্তকের মধ্যে বলা আছে, যে বই পুস্তকের মধ্যে বলা আছে যে সেটা হচ্ছে আমাদের যে উপাদানগুলো আছে, এখানে যে মূল সেট আছে, মূল সেটের এই উপাদানগুলো বাদ দিয়ে আমরা যতগুলো সেট গঠন করব সবগুলোই প্রকৃত উপসেট। মানে এই উপাদানটি বাদে মূল সেটের মধ্যে, মূল সেটের অন্তর্ভুক্ত, কিন্তু সত্যিকার অর্থ এটা না, সত্যিকার অর্থ এটা না। বলছে যে মূল সেট, এই যে সেট থেকে যতগুলো উপসেট গঠন করব সেই উপসেটগুলোর মধ্য থেকে যে কোনো একটি উপাদানকে বাদ দিয়ে আমরা বাকি যে উপাদানগুলো পাই সেগুলো কিন্তু প্রকৃতপক্ষে উপসেট। কিন্তু আপনাদের বইয়ে বলছে, তো দেখেন কি বলছে, এই সেটটাকে বাদ দিয়ে বাকি সবগুলো নিয়ে গঠিত সেট হচ্ছে প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা। তাহলে প্রকৃত উপসেট, প্রকৃত প্রকৃত উপসেট প্রকৃত উপসেট এটা বাদে যতগুলো উপসেট গঠন করতে পারবেন, তাহলে এ বি দুইটা দুইটা করে আগে তৈরি করেন, তারপরে এ সি, তারপরে আপনি তৈরি করবেন হচ্ছে বি আর সি, দেখেন দুইটা দুইটা করে শেষ। তাহলে আগে দুইটা দুইটা করে নেবেন, এ বি, এ সি, বি সি, ওকে ফাইন। এরপর একটি করে নেবেন, এ, তারপর বি, তারপর সি, তারপর ও। দেখেন গণে দেখেন 7টি হয়ে গেছে, 1 2 3 4 5 6 7টি, ওকে ফাইন। তাহলে আমরা প্রকৃত উপসেট চিনে ফেললাম, প্রকৃত উপসেট আমরা চিনে ফেললাম। এবার আসেন আমাদের যেটা করতে হবে, সেটের সমতা। সেটের সমতা বলতে কি বোঝায়, যে একটা নির্দিষ্ট সেট থেকে আমরা যতগুলো উপসেট গঠন করব, কিন্তু এই উপসেটগুলোর বেলায় বা এই উপসেটগুলোর ক্ষেত্রে সেটের উপাদানের কোনো পরিবর্তন করা যাবে না। মানে উপাদানের ক্রম বদলাতে পারবেন, কিন্তু উপাদানগুলো যেমন আছে তেমনই রাখতে হবে। কিন্তু কোনো একটি উপাদানকে রিপিট করতে পারবেন, বারবার লিখতে পারবেন, কিন্তু উপাদানের ক্রম বদলাতে পারবেন না। যেমন এ ইজ ইকুয়াল টু, যদি এখানে বলি যে 2 3 আর একটা দিলাম 4, তাহলে এ সেটের বা সেটের সমতা এখানে বি আর একটি সেট লিখলাম, 2 কে আমি রিপিট করে লিখলাম, 3 4 লিখলাম। তাহলে এই সেটের উপাদান সংখ্যা কয়টা বলেন তো, 3টা। কিন্তু এ সেটের উপাদান সংখ্যা কয়টা, 3 2 2 4টা, নো, এ সেটের উপাদান সংখ্যা কিন্তু 3টাই, ঠিক আছে। কিন্তু একটি সংখ্যাকে রিপিট করে লেখা হয়েছে, সেটা 2। তাহলে এই যে 2 কে আমরা যে রিপিট করে লিখেছি, রিপিট করে লিখলেই যে আমাদের সেটটা যে পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু নয়, ঠিক আছে। কোনো একটি সেটের কোনো একটি উপাদানকে যদি আমরা রিপিট করে লিখি, তাহলে রিপিট করে লেখার কারণে যে পরিবর্তন হয়ে যাবে এমনটা কিন্তু নয়। তাহলে সেটের সদস্য সংখ্যা কিন্তু সমান থাকবে। তাহলে এবার দেখেন, তাহলে এ এবং বি এই দুটো সেটের মাঝে, মানে এ এবং বি এই দুটো সেটের মাঝে কিন্তু সমান, ঠিক আছে। কারণ এখানে উপাদান 3টা, এখানেও উপাদানে 3টাই আছে, কারণ একটি সদস্য সংখ্যাকে রিপিট করে লেখা হয়েছে, তাদের উপাদান সংখ্যা কিন্তু বাড়বে না, ঠিক আছে। এবার দেখেন, যদি আমরা সি একটা সেট লিখি, ধরেন যে 3 লিখলাম 3 বার, 2 লিখলাম 2 বার, 4 লিখলাম 1 বার। এবার কি আপনি বলবেন যে এই সেটের উপাদান সংখ্যা মনে করেন যে 3 3 6টা? নো, কারণ একটি সংখ্যাকে রিপিট করে লেখা হয়েছে, তাদের যে উপাদান সংখ্যা বাড়বে তা কিন্তু নয়। তাহলে এখানে আমরা বলতে পারবো এ বি সির মাঝে 3টে সমান, এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, এই 3টাই কিন্তু, বা এই যে 3টা সেট আমরা গঠন করেছি 3টা কিন্তু ইকুয়াল সেট, ঠিক আছে। 3টা কি সেট, ইকুয়াল সেট, এটা আপনাদের মাথায় একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আপনি দেখেন যে সেটের অন্তর,
সেটের অন্তর বলতে কি বোঝায়? সেটের অন্তর বলতে কি বোঝায়? অন্তর মানে বিয়োগ, অন্তর মানে কি বিয়োগ। তাহলে আমরা যদি একটা লিখি সেট এ, ধরেন 2 3 4 লিখলাম, ঠিক আছে, 2 3 4, আর একটা সেট লিখলাম বি 3 4 7 8 লিখলাম। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন আমি করলাম যে এবার আপনি কি করবেন, যে এ থেকে বাদ দিবেন বি কে, এভাবে লিখতে পারেন, অথবা এ বাদ বি এভাবে লিখতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি এইভাবে লেখেন এ বাদ বি, এটা কিন্তু ভুল, এটা লেখা যাবে না, ঠিক আছে, এটা ভুল। এটা মানে ভাগ বোঝায়, এটা মানে কি বোঝায়? ভাগ বোঝায়। আর এটা মানে কি বোঝায়? অন্তর বা বিয়োগ বোঝায়, একটু খেয়াল রাখবেন। তাহলে এবার দেখেন, আমরা যদি বাদ করি বা অন্তর সেটের কাজ করি, তাহলে এ বাদ বি, অন্তর সেট আর পূরক সেট, এই দুটার কার্যক্রম চেঞ্জ, মানে কার্যক্রম সেম, কিন্তু ডিফারেন্সটা কোন জায়গায়? এই সেটের অন্তর হচ্ছে দুনিয়ার যে কোনো দুইটা সেটের মাঝে বিয়োগ করতে হবে, বিয়োগ বা অন্তর। আর এই পূরক সেটের কাজ হলো সার্বিক সেট থেকে কোনো সেটকে বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে ওই সেটের পূরক সেট। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তাহলে এ সেটের উপাদান কত? 2 3 4, এটা এ সেটের উপাদান, মাইনাস বি সেটের উপাদান কত? 3 4 7 8, এটা হচ্ছে বি সেটের উপাদান। তাহলে এ সেটের উপাদান কি পেলাম? 2 3 4, আর বি সেটের উপাদান পেলাম 3 4 7 8। ওকে ফাইন। তাহলে আমি যাকে বাদ দিচ্ছি, ধরেন আমার কাছে এখানে মার্কার আছে কয়টা? কয়টা? 3টা। এখন কয়টা? এখনো 3টা। কিন্তু ধরেন, মানে এটা হলো বি সেট, এটা হলো এ সেট। এই বি সেটের যে আমি কি করলাম, এ থেকে মানে এই সেট থেকে একে আমি বাদ দিচ্ছি। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে এ সেটের যে উপাদান সংখ্যা, মানে এর যে উপাদান সংখ্যা যেগুলো প্রথম সেটের সাথে মিলে যাবে, মিল উপাদানগুলো নিয়ে সে বাদ হয়ে যাবে। বুঝতে পারছেন? আরেকবার দেখেন, প্রথম সেটের মধ্যে কি আছে? এটা আছে। দ্বিতীয় সেটের মধ্যে যে উপাদানগুলো প্রথম সেটের সাথে মিলে যাবে, দ্বিতীয় সেটের যে উপাদানগুলো প্রথম সেটের সাথে মিলে যাবে, এই মিল উপাদানগুলো নিয়ে সে বাদ হয়ে যাবে। এটা হচ্ছে বাদ সেটের কাজ। তাহলে দেখেন 3 এবং 4 প্রথম সেটের উপাদানগুলোর সাথে মিলছে। তাহলে প্রথম সেট থেকে নিয়ে মানে সে চলে যাবে, প্রথম সেট থেকে নিয়ে সে বাদ হয়ে যাবে। দেওয়ার পর এখানে পড়ে থাকে কি 2, তাহলে a মাইনাস বি ইজ ইকুয়াল টু সেট কিন্তু 2। ওকে ফাইন। তাহলে আমরা বাস সেট বুঝলাম। আচ্ছা, এবার আপনি কি আরেকটা কোশ্চেন তুলেন না, যে এখানে তো 7, আরে বাবা ওটার তো পুরোটা বাদে দিয়ে দিছি, সম্পূর্ণটাই বাদ, ওখানে কি উপাদান থাকলো না থাকলো ডাজ নট ম্যাটার, সম্পূর্ণটাই বাদ। কিন্তু যে উপাদানগুলো প্রথম সেট থেকে মিলবে সেই উপাদানগুলোকে বাদ দিয়ে দিবেন। আচ্ছা, এখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যখন সলভ করব সবগুলো এই জিনিস, এই ক্লাসটা যদি না দেখেন তাহলে ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু ভালো বুঝবেন না। এই ক্লাসটি মাস্ট বি আপনাকে দেখতে হবে, মাস্ট বি। এই ক্লাসটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে নেক্সট ক্লাসগুলো খুব সুন্দরভাবে আপনি বুঝে যাবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, সংযোগ সেট, সংযোগ সেট বলতে কি বোঝায়? সংযোগ। তাহলে এ একটা সেট লিখলাম 3 4 লিখলাম, আর বি একটা সেট লিখলাম হচ্ছে 7। ওকে ফাইন। তাহলে এবার কি করবেন, এবার হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে সংযোগ, এ ইন্টারসেকশন বি। তাহলে এ সেটের যে উপাদানগুলো আছে সেটা এখানে লিখি 3 4, আর ইন্টারসেকশন দিলাম বি সেটের যে উপাদানগুলো আছে সেগুলো আমরা এখানে লিখলাম 7। ওকে, তাহলে সংযোগ মানে কি? সংযোগ, সংযোগ আমরা কি পুরো সেট, আচ্ছা সংযোগ আগে আমরা এটা শেষ করি। সংযোগ মানে হচ্ছে যে দুই বা ততোধিক, মানে সংযোগের আরেকটা নাম হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন। এই সংযোগ মানে হচ্ছে, বা ইউনিয়ন সেট মানে হচ্ছে, ইউনিয়ন চিহ্ন এটা না, ইউনিয়ন চিহ্ন হচ্ছে এটা, এখানে চেঞ্জ করে দিলাম ইহা লিখি। তাহলে এই ইউনিয়নের অর্থটা কি? মানে মিল, মানে যেগুলো উপাদান মিল থাকবে সেই উপাদানগুলো তো নিবই, যেগুলো মিল থাকবে না সেই উপাদানগুলো নেব। মানে মিল অমিল সকল উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে আমাদের ইউনিয়ন সেট বা সংযোগ সেট। দেখেন এখানে 3 4 আর 7 এর মাঝে কোনো মিল নাই, তার মানে কি
অমিল, সকল উপাদানে অমিল। ইউনিয়ন মানে কি, একটা ইউনিয়নের মধ্যে যত ধরনের মানুষ, যত টাইপের ম্যান লিভিং অর্থাৎ বসবাস করে, সকল ম্যান নিয়েই ওই ইউনিয়নটা গঠিত। এমনটা কি করবেন, ধনী লোকগুলো বা গরিব লোকগুলো নিয়ে আমরা ইউনিয়ন তৈরি করবো, বা গরিবগুলো বা ধনী লোক নিয়ে আমরা ইউনিয়ন তৈরি করবো, এমনটা কিন্তু করবেন না। ধনী, গরিব, মিডল মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অল ক্লাসের লোক বা ম্যান নিয়ে কি করবেন, ওই ইউনিয়নটা তৈরি করবেন। ঠিক আছে? তো ইউনিয়ন মানে কি, যেগুলো উপাদান মিল থাকবে না সেগুলোও হবে, যেগুলো উপাদান মিল থাকবে সেগুলোও হবে। তার মানে এখানে অ্যান্সার কত হবে বলেন, 3, 4 আর 7। এটা হচ্ছে আমাদের ইউনিয়ন সেটের কাজ। এবার যদি আমরা আরেকটা প্রশ্ন দেই, যে ধরেন 3, 4, 5 আর বি সেট এখানে দিলাম, মনে করেন যে 5 আর হলো 6 এটা দিয়ে দিলাম, তাহলে এ ইউনিয়ন বি এটার অ্যান্সার কি করবেন? তাহলে নিঃসন্দেহে যেগুলো মিল আছে, দেখেন 5, 5 মিল আছে, তাহলে দুইটা 5 মিলে কয়টা লিখবো, একটা লিখবো। আর যেগুলো অমিল আছে সেগুলো ধারাবাহিকভাবে লিখিয়ে দেবো। 3, 4 তাহলে দুইটা 5 মিলে কত লিখবো, একটা 5 আর হলো 6। এটা হলো আমাদের কি সেটের কাজ, ইউনিয়ন সেটের কাজ। ওকে ফাইন, আমরা ইউনিয়ন সেট কিন্তু আমরা শেষ করলাম, যেটাকে আমরা কি বললাম, সংযোগ সেট। এই সংযোগ সেট আমরা শেষ করলাম। এবার উপর থেকে বাকি আছে সার্বিক সেট, পূরক সেট। একটু সার্বিক সেটটা যদি তাকান, মনে করেন যে দুই বা ততোধিক সেটের, এখানে দেখেন আমরা একটা এরকম ঘরবাড়ি বানাবো। ঠিক আছে? এখানে তিনটা বক্স দিব, এখানে তিনটা বক্স দিলাম। তাহলে আলোচনাধীন সংশ্লিষ্ট সেট হচ্ছে, আলোচনা করতেছি এ সেট নিয়ে, বি সেট নিয়ে আর সি সেট নিয়ে। আলোচনাধীন সংশ্লিষ্ট সেট হচ্ছে এ, বি, সি। এর মাঝে আমি উপাদান দিলাম, ধরলাম 2, এখানে দিলাম 3, 4, 5, 6, 8, 9, 10 এগুলো দিলাম। এখন প্রশ্ন হচ্ছে ইউনিভার্সাল বা সার্বিক সেট এটা কাকে বলে, সার্বিক সেট কাকে বলে? আলোচনাধীন সংশ্লিষ্ট সকল সেট, সকল সেটের উপাদান যে একটা নির্দিষ্ট সেটের অন্তর্ভুক্ত, মানে আলোচনা সংশ্লিষ্ট সকল সেটের উপাদান যে একটি নির্দিষ্ট সেটের অন্তর্ভুক্ত, সেই নির্দিষ্ট সেটকে আমরা কি বলবো, সার্বিক সেট বলবো। তাহলে এগুলো মানে এ সেট নিয়ে যখন আলোচনা করব, এ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে 3, 4, 5, 6, আর বি সেট নিয়ে যখন আলোচনা করব, বি সেটের মধ্যে যে উপাদানগুলো আছে, দেখেন এ সেটের মধ্যে অন্তর্ভুক্ত উপাদান কি কি আপনি বলবেন, 3, 4, শুরু করবেন 2 থেকে, 2, 3, 4, তারপর বলবেন হচ্ছে 5 এবং 6, এটা হচ্ছে এ সেটের অন্তর্ভুক্ত উপাদান। তারপর আপনি বলবেন বি সেটের অন্তর্ভুক্ত উপাদান হচ্ছে, দেখেন বির মধ্যে কে কে আছে, বির মধ্যে কিন্তু আছে 6, 8 আর 9, তাহলে লিখবেন 6, 8 এবং 9। তো তারপরে কি করবেন, সি সেটের মধ্যে দেখেন কে কে আছে, তো আপনি সি সেটের মধ্যে লিখবেন হচ্ছে কি 5, 9 আর হলো 10, এটা হলো সি সেটের অন্তর্ভুক্ত। এই যে আলোচনা সংশ্লিষ্ট যে সেটগুলো পাচ্ছি, এই সেটগুলো একটা নির্দিষ্ট সেটের যদি অন্তর্ভুক্ত হয়, তাহলে ওই নির্দিষ্ট সেটকে আমরা কি বলবো, সার্বিক সেট বলবো। আমরা সেই নির্দিষ্ট সেটটা যদি এখানে বানাই, যে নির্দিষ্ট সেট হচ্ছে আমাদের ইউ, সেই ইউর মধ্যে কি কি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এটা দিয়ে দিলাম। তাহলে আলোচনা সংশ্লিষ্ট আমাদের নির্দিষ্ট সেটকে, নির্দিষ্ট সেট কিন্তু আমাদের ইউ, তাহলে ইউ কে আমরা কি বলবো, ইউ কে আমরা বলবো হচ্ছে কি সার্বিক সেট। তাহলে আলোচনা সংশ্লিষ্ট মানে যতগুলো সেট নিয়ে আলোচনা করা হবে, এই সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের অন্তর্ভুক্ত হয়, তাহলে ওই নির্দিষ্ট সেটকে আমরা কি বলবো, সার্বিক সেট বলবো। ওকে ফাইন, তাহলে সার্বিক সেট আমরা বুঝলাম। এবার আপনি আসেন যে সার্বিক সেট, পূরক সেট কাকে বলে। ধরেন পূরক সেট কি, যদি আমি বলতাম যে এ সেটের একটা অন্তর্ভুক্ত দিলাম, যে ধরেন 2, 3 আর হচ্ছে কি 5, 6, 7 দিলাম। তাহলে এবার আপনাকে প্রশ্ন করলাম যে এর পূরক বা এ সি, বা লিখবেন কি এ ড্যাশ, এই রকম এই যে পূরক সেট এ সি বা এ ড্যাশ, এটার অর্থ হচ্ছে, তাহলে আমি মানে আপনি যে সেটের পূরক সেট বার করবেন, ওই সেটটিকে মূল সেট থেকে বাদ দিবেন। কোথায় থেকে, মূল সেট। তাহলে দেখেন তো মূল সেট কত, ইউ, ইউ থেকে বাদ দিবেন কাকে, এ কে। যদি আপনি এ সেটের পূরক সেট চান বা এ, তাহলে আপনি যার পূরক সেট চাবেন বা যার পূরক সেট বার করবেন, তো তাকে কি করবেন, সার্বিক সেট থেকে বাদ দিবেন। তাহলে ইউ থেকে এ কে বাদ দিলে এর পূরক সেট হলো এ ড্যাশ, এর পূরক সেট হলো এসি বা কমপ্লিমেন্ট সেট। তাহলে এবার যদি আপনি বি সেট একটা বের করেন বা বি ড্যাশ, বা হচ্ছে কি বি ড্যাশ বা বি কমপ্লিমেন্ট,
তাহলে কি করবেন, সার্বিক সেট থেকে বাদ দিবেন কাকে, বি কে। সার্বিক সেট থেকে বি কে বাদ দিয়ে যে সেটটা পাওয়া যাবে সেই সেটটা হচ্ছে বি এর পূরক সেট, বি কমপ্লিমেন্ট বা বি ড্যাশ। ওকে ফাইন, আমরা বুঝতে পারলাম। তাহলে এবার এই কাজটা করবেন কেমনে আপনি বলেন তো। তাহলে ইউ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে, তাহলে আপনি যদি এখানে এ ড্যাশ বের করেন তাহলে ইউ মাইনাস কিন্তু এ, তাহলে ইউ সেটের অন্তর্ভুক্ত যে উপাদানগুলো আছে সেগুলো কত বলেন, 1 2 3 4 5 6 7 8 9 আর কত বলেন 10। তাহলে একে বাদ দিবেন কাকে, একে। এ সেটের অন্তর্ভুক্ত উপাদান 2 3 5 6 তারপরে কত 7। তাহলে এটা আমরা কি পাবো, এটা কিন্তু এ সেটের কমপ্লিমেন্ট সেট পাচ্ছি, পূরক সেট পাচ্ছি। তাহলে বাদ মানে কি, এটা তো সম্পূর্ণ বাদ। প্রথম থেকে যেগুলো মিলবে, 2 মিলছে, 3 মিলছে, তারপর 4 মেলে নাই, 5 মিলছে, 6 মিলছে এবং 7 মিলছে। তাহলে এগুলো প্রথম থেকে বাদ দেবো, দেওয়ার পর প্রথম সেটের মধ্যে কি কে থাকে, 1 থাকে, 4 থাকে, 8 থাকে, 9 থাকে, 10 থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টের অ্যান্সার। আমরা এটা বুঝতে পারলাম। এবার দেখেন, এবার একটু তাকান কি করা যাবে। আমরা সংযোগ সেট, নিঃছেদ সেট কমপ্লিট করলাম। নিঃছেদ সেট এটা এখন শিখবো, সেট সেট, সেট নিঃছেদ, সেট সেট। আমরা এবার শিখবো কি সেট, সেট সেট। খেয়াল করেন এই সেট সেট এই জিনিসটা কি, সেট সেট, এটা এখন আমরা সেট সেট এটা ক্লিয়ার করব। সেট সেট, সেট মানে কি, এখানে সেট বলতে কি বোঝায়, দেখেন এই যে দুইটা সরলরেখা তার একটা পয়েন্ট হচ্ছে সেট, এটা ছেদবিন্দু বলি। আমরা যদি বলি এ বি আর যদি বলি সিডি, তাহলে এ বি এবং সিডি এই সরলরেখা ছেদবিন্দু কি, আপনি বলবেন ই বিন্দু, দিয়ে দিলাম ই। তাহলে এই ছেদ বা এই ই বিন্দুটা দুইটি সরলরেখার কমন বিন্দু কিনা বলেন তো, কমন বিন্দু। অথবা এই ইটা দুইটি সরলরেখার মধ্যে বিদ্যমান কিনা, আপনি বলবেন হ্যাঁ দুইটি সরলরেখার মধ্যে ই বিন্দুটা আছে, সেজন্য ই কে আমরা বলবো কি, ছেদ বিন্দু। ওকে, এটা যদি বুঝতে পারেন তাহলে এবার এটা বুঝতে পারবেন, একটু ভালোভাবে তাকান যে 2 3 4 আর 5 দিলাম, এটা একটা নির্দিষ্ট সেট। বি একটি সেট বানালাম যে 4 5 7 8 10, এটা একটা সেট দিলাম। এবার আপনাকে প্রশ্ন করলাম যে ইন্টারসেকশন, সে সেটের বাংলা কি, ইন্টারসেকশন। এই ইন্টারসেকশন বি, এটার অর্থ কি, তাহলে এই ইন্টারসেকশনের অর্থটা মিল রাখবেন, সকল মিল উপাদান নিয়ে, মিল উপাদান নিয়ে গঠিত সেট, গঠিত সেট, সকল মিল উপাদান নিয়ে গঠিত সেট। আচ্ছা, সকল মিল উপাদান নিয়ে কি সেট, গঠিত সেট, সেট এটা মনে রাখবেন। তাহলে খেয়াল করেন এ সেটের মান কত, 2 3 4 5। ইন্টারসেকশন বি সেটের মান কত, 4 5 7 8 আর হলো 10। এখন সকল মিল উপাদান, দেখেন তো কোনগুলো উপাদান মিল আছে, আপনি যদি একটু ভালোভাবে তাকান তাহলে দেখতে পারবেন এই যে 4, এই তো 4, এই উপাদান মিল আছে। তাহলে মিল উপাদানটা আপনি লিখবেন 4। তারপরে আপনি কি করবেন, দেখবেন একটু ভালোভাবে তাকান, এই যে এখানে কি 5, এই তো 5, 5 উপাদান মিল আছে। তাহলে মিল উপাদানগুলো নিয়ে গঠিত সেট 4 এবং 5, এটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি এর, এ ইন্টারসেকশন বি বা সেটের কাজ। ঠিক আছে, বুঝলাম। এবার আপনি যে কাজটা করবেন, নিঃছেদ সেট, কি সেট, নিঃছেদ সেট, একটু খেয়াল করেন, নিঃছেদ সেট, নিঃছেদ, নিঃছেদ সেট। এই নিঃছেদ সেট মানে কি, নি বলতে নাই, সেট সেটের কোনো উপাদান নাই, সেট সেটের কোনো উপাদান নাই। তাহলে দেখেন এ একটা যদি সেট হয় 2 3 4, বি একটা সেট দিলাম, মনে করেন যে 5 6 দিয়ে দিলাম। এবার আপনাকে প্রশ্ন করলাম যে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে এই দুটি ইন্টারসেকশন করতে গিয়ে মাথায় হাত দেবেন। ঠিক আছে, যেমন এখানে 2 3 4,
ইন্টারসেকশন 5 আর 6। এই ইন্টারসেকশন অর্থ কি, মানে সকল উপাদান নিয়ে, সকল কমন উপাদান নিয়ে, সকল মানে যে উপাদানটি মানে উভয় সেটের মধ্যেই থাকবে সেটাই হবে অ্যান্সার। যে উপাদানটি উভয় সেটের মধ্যে থাকবে, আপনি তাকান যে এখানে দেখেন 4 5 এখানে আছে কিন্তু এখানে নেই, 6 এখানে আছে এখানে নেই, এখানে 4 আছে ওখানে নেই, এখানে 3 আছে ওখানে নেই, এখানে 2 আছে ওখানে নেই। তাহলে উভয় সেটের কমন উপাদান কত? কমন উপাদান আপনি বলবেন নেই, ফাঁকা। তাহলে এটাও লিখতে পারেন, এটাও লিখতে পারেন। সেই জন্য এটাকে বলা হয় নিঃছেদ সেট, মানে সেটের কোনো উপাদান সংখ্যা নেই। আর কি আছে আমাদের? এবার তাকাবো শক্তি সেট। দেখেন শক্তি সেটকে প্রকাশ করা হয় কি দ্বারা, মানে পাওয়ার সেট। শক্তি সেট দ্যাটস মিন পাওয়ার সেট। পাওয়ার সেট, পাওয়ার সেটকে আমরা শক্তি সেট বলি। তো শক্তি সেট মানে আমরা যে উপসেটগুলো তৈরি করি, সেই উপসেটগুলোকে আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করি, তখন সেটা হয়ে যাবে শক্তি সেট। আপনি যদি একটু ভালো করে তাকান, যে আপনাকে যদি একটা কোশ্চেন করি যে এ সেট, এখানে দিলাম যে 2 3 ইভেন দিলাম 4, এই সেটের আপনি কি করবেন? শক্তি সেট নির্ণয় করবেন। তাহলে এখানে প্রশ্ন করবে কি, এটা যদি একটা উদ্দীপক থাকে, আপনাকে প্রশ্ন করা হবে যে এ সেটের শক্তি সেট নির্ণয় করো, শক্তি সেট নির্ণয় করো। ওকে ফাইন, এটা হলো আপনার প্রশ্ন। তাহলে এবার সলিউশন করবেন কিভাবে, একটু ভালোভাবে তাকান। তাহলে আগে লিখবেন যে প্রদত্ত সেটের উপাদান সমূহ, যদি সুন্দর করে লিখতে চান, প্রদত্ত সেটের উপাদান সমূহ লিখে এখানে এ সেট লিখলেন, যে প্রদত্ত সেট, খালি যদি জাস্ট লেখেন প্রদত্ত সেট তবু এনাফ। এখানে 2 3 4 আমরা লিখলাম। এখন আমরা কি করব? এ সেটের শক্তি সেট আমরা লিখব, এ সেটের শক্তি সেট। ফার্স্ট অফ অল পি অফ এ লিখতে হবে। যদি লিখি বি সেটের শক্তি সেট, পি অফ বি লিখতে হবে। যদি লিখি সি সেটের শক্তি সেট, পি অফ সি লিখতে হবে। যে কোনো সেটের শক্তি সেট, পি অফ যে কোনো সেট। ওকে ফাইন। তাহলে এবার আপনি যে কাজটি করবেন, যে কাজটি করবেন সেটা হচ্ছে এ সেটের যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান আপনাকে আগে বাহির করতে হবে। তাহলে দেখেন আমরা এই সেটের উপসেটগুলো বের করব। 2 3 4 এটি একটি উপসেট, এই 2 3 4 নিয়ে একটি উপসেট। আবার এখানে দুইটা করে, মানে দুইটি করে যতগুলো আপনি তৈরি করতে পারবেন সবগুলো লিখবেন। 2 3 একটি উপসেট, তারপর লিখবেন হচ্ছে, আমি 2 দিয়ে শুরু করলাম, 2 দিয়ে 3 দুইটা লিখলাম, আবার 2 দিয়ে 4, তাহলে 2 4 একটি উপসেট। আমার স্টার্টিং পয়েন্ট শুরু করছিলাম 2 দিয়ে, দুইটি করে জোড়া বানাইলাম। এবার 2র কাজ শেষ, এবার শুরু করব কোথায় দিয়ে? 2র পরের সংখ্যাটি কত? 3 থেকে শুরু করব, 3 4। এখন দেখব 3 মানে 3কে নিয়ে আরও দুইটি করে উপাদান বা উপসেট বানানো যায় কিনা আমরা দেখতে পাচ্ছি। আর দুইটি করে উপাদান নিয়ে উপসেট বানানো যায় না। তারপরে আমরা কি করব? একটি করে নেব। 2 মানে এখান থেকে যতগুলো উপসেট গঠন করা যায় সবগুলো আমরা গঠন করব। 2 একটি উপসেট, 3 একটি উপসেট, 4 একটি উপসেট। ওকে ফাইন। আর আমাদের যে কোনো সেটের উপসেট হচ্ছে 5। লেখার পর আমরা যেহেতু শক্তি সেট লিখতেছি, সবগুলোই শক্তি সেটের এক একটি করে উপাদান। ওকে ফাইন। এইভাবে আমাদের প্রশ্ন থাকতে পারে, আপনারা খুব সহজে লিখতে পারবেন ইনশাল্লাহ। এবার এই প্রশ্নটা যদি অন্যভাবে করা হয় তাহলে কি রকম করা হতে পারে আপনি একটু খেয়াল করেন। এ সেট লিখলাম, x যেন x বিলংস টু n, এবং এখানে একটা শর্ত দেওয়া হলো যে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল 0, এইভাবে একটা শর্ত দিয়ে দিলাম। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে পি অফ এ ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আপনি তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন? সলিউশনে আপনাকে এ সেটের মধ্যে দেখতে হবে যে সেটটির গঠন নাকি তালিকা। নিঃসন্দেহে এই সেটটি কিন্তু আমাদের গঠন পদ্ধতিতে বিদ্যমান। তাহলে এই সেটটিকে কি করে নিতে হবে? আগে তালিকা পদ্ধতিতে রূপান্তর করার পর আমাকে বাকি কাজ করতে হবে।
দেখেন আমরা সলিউশনে যে কন্ডিশন আছে সেই কন্ডিশনটি আগে সলিউশন করে নেব, যে এখানে বা এখন লিখতে পারি, লেখার পর এ সেটের শর্ত কি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে এ সেটের শর্ত, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 এ সেটের শর্ত। এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x কে ভেঙে আমরা জানি উৎপাদক কেমনে করতে হয়, এই প্রথম আর এই শেষ এটাকে আমরা গুণন করব, তাহলে পাইলাম 6x² কিন্তু প্লাস প্রথমটির সামনে কি আছে +1 এবং লাস্ট পদ আছে +6, প্রথম পদ শেষ পদ গুণ করব, গুণফলটি আমাদের প্লাস নাকি মাইনাস, নিঃসন্দেহে গুণফলটি প্লাস। তাহলে যদি প্লাস হয় তাহলে আমরা প্লাস করে মাঝখানের উৎপাদকটি মানে মাঝখানের যে পদটি আছে সেটাকে আমরা মিলাবো, প্লাস করে মিলাবো। তো খেয়াল করেন এখান থেকে উৎপাদক x² উৎপাদককে আপনি বলবেন x ইন্টু এক্স, x² উৎপাদক কি বলবেন x ইন্টু এক্স, আর 6 এর উৎপাদক আপনি বলবেন 6 ইন্টু 1, 6 ইন্টু 1 এটা 6 এর একটি উৎপাদক। আবার একে কত উপায়ে ভাঙানো যায় আপনি বলবেন 3x ইন্টু 2x এটা একটি উৎপাদক। তাহলে এখানে ভালোভাবে খেয়াল করবেন কোন উৎপাদক মানে উৎপাদকের কোন জোড়া দুটোর বা কোন জোড়া দুইটির মানে যোগফল কিভাবে হতে পারে, 6x প্লাস এক্স এটা একটা যোগফল, আর মাইনাস 6x মাইনাস এক্স এটা আরেকটি যোগফল। তাহলে কোন যোগফল দুইটি আমাদের মধ্যপদের সাথে মিলে যায়, উৎপাদক দুইটির কোন যোগফল দুইটি আমাদের মধ্যপদের সাথে মিলে যায় সেই যোগফল দুইটি কিন্তু আমাদের হবে অ্যান্সার। আপনি যদি একটু ভালোভাবে তাকান তাহলে এখানে দেখবেন 3x প্লাস 2x, এখানে যোগফল এই দুটো যোগফল পাবেন আপনি হচ্ছে প্লাস 5x, কিন্তু দুঃখজনক হলো সত্য এখানে প্লাস নেই, এখানে কি আছে মাইনাস আছে, সুতরাং এই উৎপাদকটি হবে না। আমরা যদি এখানে লিখি মাইনাস 3x মাইনাস 2x তাহলে দেখেন সুন্দর করে উৎপাদকটি হয়ে যাচ্ছে মাইনাস 3x আর মাইনাস 2x এর ফলাফল কত মাইনাস 5x। আই হোপ দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ক্যালকুলেশন। অ্যান্ড আমরা এখানে কি করব, তাহলে মাইনাস 5x কে পাইলাম কোথায় থেকে, কোন উৎপাদক থেকে আমরা মাইনাস 5x পেয়ে গেলাম, মাইনাস 3x আর মাইনাস 2x। তাহলে এখানে লিখবো মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল 0। আমরা এইভাবে কিন্তু উৎপাদকটি সুন্দর করে ভেঙে নিতে পারলাম, উৎপাদক মিডল টার্ম করলাম। তাহলে এবার আপনি যেটা করবেন এই দুইটি পদের মাঝে x এর সর্বনিম্ন পাওয়ার এখানে 1 আর এখানে x এর পাওয়ার কত 2, তাহলে x এর সর্বনিম্ন পাওয়ার কিন্তু কমন যাবে, তার মানে x, আর যেইটাকে আমরা কমন নিব সেইটি দ্বারা প্রত্যেকটি পদকে কিন্তু আমাদের ভাগ দিতে হয়। যে x² কে খেয়াল করেন x² কে যদি আমরা x দ্বারা ভাগ দিই কি পাচ্ছি x পাচ্ছি, সুতরাং x এখানে লিখব, এর সামনে প্লাস এখানে কি আছে বলুন তো, এখানে প্লাস এখানে কিন্তু মাইনাস, যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস গুণন করলে হয়ে যাবে মাইনাস। তাহলে এবার আপনি কি করবেন 3x কে ভাগ দিবেন হচ্ছে x দ্বারা, কাটাকাটি করলে কি পাচ্ছেন আপনি 3 পাচ্ছেন, তো এখানে 3 লিখবেন। আর এই দুইটির মাঝে আপনি কিন্তু -2 কে কমন নিতে পারছেন, তাহলে মাইনাস আর মাইনাস কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, এই 2x কে 2 দ্বারা ভাগ দিলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি x, আর এই প্লাস মানে প্লাস 6 কে আপনি যদি প্লাস 6 কে -2 দ্বারা ভাগ দেন তাহলে আপনি পেয়ে যাবেন প্লাস, মাইনাস গুণন করলে বা ভাগ করলেও হয়ে যাবে মাইনাস, 6 কে 2 দ্বারা ভাগ করলেও হয়ে যাবে হচ্ছে কি -3, তাহলে এখানে লিখবেন -3 ইজ ইকুয়াল টু কত বলুন তো 0। এখন যদি আপনি একটু সুন্দরভাবে তাকান তাহলে x - 3 এখানে কিন্তু x - 3, তাহলে এই দুইটি পদ এই সম্পূর্ণটি একটি পদ আবার এই সম্পূর্ণটি একটি পদ, এই দুইটি পদ থেকে আপনি কাকে কমন নিতে পারছেন x - 3 কে আপনি কমন নিতে পারছেন। যদি x - 3 আপনি কমন নেন তাহলে এখানে পাবেন কত x পাবেন, x লিখবেন, আর এখানে কত -2 লিখলেন ইজ ইকুয়াল কত 0 হয়ে গেল। এবার আপনি সুন্দর করে লিখবেন হয় x - 3 ইজ ইকুয়াল 0, x ইকুয়াল কত বলুন তো 3। আবার যদি এখানে লেখেন যে অথবা, তাহলে অথবা যদি এখানে লেখেন তাহলে আপনি কি পাবেন যে x - 2 ইজ ইকুয়াল 0, তাহলে x ইজ ইকুয়াল টু কত বলুন তো, x ইজ ইকুয়াল টু আমরা কিন্তু পেয়ে গেলাম 2। তো এবার আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এ সেটের যে উপাদানগুলো আপনি এবার পাচ্ছেন সেটা কি বলুন তো, সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এ সেটের উপাদান কত, একটি 2 আর একটি কিন্তু 3।
আর 2 3 চিন্তা করুন 2 3 আমাদের স্বাভাবিক সংখ্যা কিনা, মাস্ট বি 2 3 স্বাভাবিক সংখ্যা। আর এখানে এখানে কিন্তু বলে দেওয়া আছে এক্সট্রা কি সংখ্যা হতে হবে, মাস্ট বি স্বাভাবিক সংখ্যা হতে হবে। যেহেতু উপরেই বলে দেওয়া আছে এক্স স্বাভাবিক সংখ্যা হতে হবে, সেই জন্য 2 3 কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এবার যদি 2 3 ভুল ক্রমেই মাইনাস চলে আসতো তাহলে কিন্তু এখানে কি হয়ে যেত, স্বাভাবিক সংখ্যা হতো না। আচ্ছা, তাহলে দেখুন এখানে যদি লেখেন যে পি অফ এ, তাহলে কি করবেন আপনি, পি অফ এ মানে এ সেটটি শক্তি সেট তৈরি করবেন। তাহলে প্রথমে যা আছে তাকেই আগে লিখে নেবেন, যা আছে তাই আগে লিখবেন। তারপরে কি একটি উপাদান কমিয়ে আমরা যতগুলো উপাদান, একটি উপাদান কমিয়ে তারপর আমরা লিখতে থাকবো। এখানে 2 এবং 3 এখানে উপাদান আছে দুইটি, যদি একটি উপাদান কমাই তাহলে কয়টি পাচ্ছে, একটি। তাহলে একটি উপাদান এখানে লিখবো 2, তারপর আবার লিখবো কত, 3। ওকে ফাইন। আর আমাদের জাতীয় একটা উপসেট, জাতীয় উপসেট যেটাকে আমি বলি সকল সেটের উপসেট হচ্ছে 5। তাহলে আমরা এটা লিখবো। তাহলে সর্বশেষে আমরা আরেকটি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে এটাকে আবদ্ধ করে দেবো। এভাবেও কোশ্চেন, পাওয়ার সেটের কোশ্চেন এভাবেও হতে পারে। ওকে ফাইন। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের কি, কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ আমরা কিভাবে সম্পূর্ণ করতে পারি একটু ভালোভাবে খেয়াল করেন। কার্তেশীয় গুণজ আমরা যদি এ সেটের একটি উপাদান লিখি, ধরুন লিখলেন 3 এবং হচ্ছে কি 2, এটা এ সেটের একটি উপাদান। ইভেন আরেকটি উপাদান দিলাম বি সেট, এটা লিখলাম হচ্ছে 5,7। তাহলে এ সেটের উপাদান হচ্ছে 2 মানে 3 2 এবং বি সেটের উপাদান হচ্ছে কি 5 আর হচ্ছে 7। তাহলে এই দুটির মাঝে আপনি কি করবেন, কার্তেশীয় গুণজ মানে আপনি করবেন হচ্ছে এ ক্রস বি। তাহলে এ সেটের উপাদান কি বলুন তো, এ সেটের উপাদান হচ্ছে 3,2 আর ক্রস এখানে কি করবেন, বি সেটের উপাদান বসাবেন 5,7। ওকে ফাইন। এবার আপনি এই দুইটির মাঝে কি করবেন, কার্তেশীয় গুণজ করবেন। কার্তেশীয় গুণজ করার সিস্টেম হচ্ছে প্রথম উপাদানটি দ্বারা সামনে যতগুলো উপাদান পাবেন সবগুলো উপাদানকে আগে গুণন করে নেবেন। এই গুণন করবেন কির মাধ্যমে, যেমন এখানে হচ্ছে কি 3 × 5 এভাবে কিন্তু গুণন করা যাবে না, আপনাকে গুণন করতে হবে 3,5 মানে কমা চিহ্নের মাধ্যমে আপনাকে গুণন করতে হবে। যেমন 3,5 এইভাবে গুণন করতে হবে। আবার এই প্রথম উপাদানটি দ্বারা সামনে যতগুলো উপাদান পেয়ে যাব সকল উপাদানকে আমরা কমা চিহ্নের মাধ্যমে গুণন করে ফেলবো। ঠিক আছে, প্রথম উপাদানটি দ্বারা দ্বিতীয় সেটের মাঝে যতগুলো উপাদান পেয়ে যাব সকল উপাদানকে কমা চিহ্নের মাধ্যমে গুণন করে ফেলবো। তাহলে 3,5 এখানে কি করবেন 3,7। ওকে ফাইন। তাহলে এখন যেহেতু 3 দ্বারা গুণন করা শেষ, এবার আপনি গুণন করবেন কি দ্বারা, 2 দ্বারা। তাহলে 2 দ্বারা গুণন যদি করা শুরু করেন, 2 দ্বারা প্রথমে গুণন করবেন কাকে বলুন তো, 2 দ্বারা 5 কে গুণন করবেন। তারপরে 2 দ্বারা গুণন করবেন কাকে বলুন তো, 2 দ্বারা 7 কে গুণন করবেন। 2 দ্বারা 7 কে গুণন করলেন, করার পর এখানে একটি আমরা দুই পাশে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করে দেব। এইভাবে আমরা যে কোনো দুই বা ততোধিক সেটের আমরা কার্তেশীয় গুণজ বের করতে পারবো। ওকে ফাইন, কার্তেশীয় গুণজ আমরা শিখলাম। এবার আমাদের 2.2 এর মধ্যে প্রথম যে জিনিসটি আমাদের মস্তিষ্কে নাড়া দেয় সেটা হচ্ছে অন্বয় ও ফাংশন। এই অন্বয় এবং ফাংশন এই কনসেপ্টটা আমি ভালোভাবে বুঝতে পারি না, আজকের এই ক্লাসে আপনাদের কাছে অন্বয় এবং ফাংশন এই কনসেপ্ট একদম পানি পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ভালোভাবে আপনারা একটু তাকান যে অন্বয় জিনিসটা কি। এই পৃথিবীতে কারো সাথে কোনো ধরনের সম্পর্ক যদি না থাকে, কিন্তু কোনো না কোনো একটা সম্পর্ক, মানুষের কাছে দুই ধরনের সম্পর্ক বিদ্যমান। একটা হচ্ছে রিয়েল রিলেশন, আর একটা হচ্ছে ইরিয়েল রিলেশন, অর্থাৎ একটা বৈধ সম্পর্ক আর একটা হচ্ছে কি অবৈধ সম্পর্ক। তাহলে আপনি যদি একটু খেয়াল করেন যে দুনিয়ার মধ্যে যে সমস্ত বৈধ অবৈধ সম্পর্কই কিন্তু এক ধরনের সম্পর্ক। এই যত সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো হচ্ছে আমাদের রিলেশন, আমাদের অন্যয়। যত সম্পর্ক আছে দুনিয়াতে, যত সম্পর্ক আছে, এটা হোক ভালো সম্পর্ক হোক খারাপ সম্পর্ক, যত সম্পর্ক আছে সকল সম্পর্কে আমরা বলবো কি অন্যয়। আচ্ছা, এবার যদি আপনাকে বলা ফাংশন কি, তাহলে আপনি বলবেন হচ্ছে, আমি যদি এইভাবে আপনাকে কনসেপ্টটাকে একটু আলোচনা করি, তাহলে অন্যয় কি, অন্যয় হচ্ছে ভালো প্লাস খারাপ, এই দুই ধরনের সম্পর্ক নিয়ে হচ্ছে অন্যয় গঠিত। আর ভালো সম্পর্ক নিয়ে, বৈধ সম্পর্ক নিয়ে হচ্ছে অনলি ফাংশন গঠিত। এই জিনিসটা মনে হয় বুঝতে পারেননি, একটু এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা ক্লিয়ার করি।
তাহলে ভালোভাবে বুঝবেন যে ধরুন এটা হচ্ছে আমরা একটা এক্স এর জন্য মান নিচ্ছি। ধরুন এটা হচ্ছে কি এক্স বিলংস টু এ, আর এটা বলে দিলাম ওয়াই বিলংস টু বি। এ এবং বি ধরেন যে এর মধ্যে আমি কিছু মান বা কিছু নাম লিখব, যে আপনি এখানে ধরে নেন যে এর মধ্যে এই সেটটি যে এ, এই সেটটি আমি মেয়েদের জাত ধরে নিলাম। কিসের জাত? মেয়ে, আমি ধরে নিলাম মেয়ে। আচ্ছা, আপনি এবার চিন্তা করবেন তাহলে অপোজিটে এটা কি হতে পারে স্যার? যেহেতু আমরা এখানে মেয়ে লিখেছি তাহলে বিটে হতে পারে এখানে কি ছেলে। ওকে ফাইন, তাহলে এটা কি ধরে নিলাম মেয়ে আর বিটা ধরে নিলাম কি ছেলে। আপনি একটু ভালোভাবে তাকান, এখানে ধরেন আমি কয়েকটা মেয়ের নাম দিলাম। ধরেন আমি এখানে নাম দিলাম হচ্ছে সুন্দর নাম রহিমা, ওকে, সুন্দর নাম করিমা, ওকে, সুন্দর নাম মনে করো যে দিলাম জান্নাতি, জান্নাতি নাম। এই তিনটা মেয়ের নাম দিলাম, ঠিক আছে, এটা কিন্তু অনেক ভদ্র মেয়ে। তো এখানে আমরা কিছু অনেস্ট ছেলের নাম দিয়েই এখানে দিলাম রহিম, ঠিক আছে। এখানে একটা ছেলের নাম দিলাম করিম, ওকে। এখানে একটি ছেলের নাম দিলাম, মনে করেন একটা ছেলের নাম দিলাম হচ্ছে কি ফরহাদ, ওকে। এই এখন দেখেন এই যে আমরা এক্স এর যে মানগুলো ধরে নিচ্ছি এই মানগুলো কিন্তু এক্স রিলেটেড আর এই মানগুলো ওয়াই রিলেটেড, ঠিক আছে। আমরা এখানে যদি সম্পর্ক বলি যে এই রকম, দেখেন তো এই সম্পর্কটি আমাদের সমাজ কি কখনো মেনে নেবে? আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি এই সম্পর্কটি আমাদের সমাজ কি কখনো মেনে নেবে? আপনি বলবেন একটি মেয়ের দুইটি ছেলের সাথে সম্পর্ক, রিলেশন জিনিসটা আলাদা, কিন্তু একদম ম্যারেজ পর্যন্ত যদি যায় একটি মেয়ের একসাথে দুইটি হাজব্যান্ড, সমাজ আমাদের সোসাইটি এটাকে মেনে নিবে না। সুতরাং এই সম্পর্কটি কিন্তু সম্পর্ক থাকতেই পারে, একটি মেয়ের একাধিক ছেলের সাথে সম্পর্ক থাকতে পারে, কিন্তু একই সাথে একটি মেয়ে দুইটি ছেলের সাথে সংসার পর্যন্ত করতে পারবে না। সুতরাং এই সম্পর্কটি যদিও সম্পর্ক মানে অন্যায়, কিন্তু এই সম্পর্কটি কিন্তু খারাপ সম্পর্ক, তার মানে এই সম্পর্কটি কিন্তু ভালো সম্পর্ক নয়। সুতরাং এই সম্পর্কটিকে আমরা অন্যায় বললে এই সম্পর্ককে ফাংশন বলতে পারবো না। দ্যাটস মিন এটাকে আপনি এর সাথে কম্পেয়ার করেন যে রহিম, এখানে রহিমের সাথে কমা দিয়ে রহিমার সাথে কমা দিয়ে সম্পর্ক কার বলেন তো? রহিমের। এটাকে আমরা একটা কার্তিসীয় বা ক্রমজোরের মধ্যে আবদ্ধ করলাম। আর এখানে আবার দেখেন রহিমার সাথে সম্পর্ক কাকে রাখলাম? করিমকে। তাহলে আপনি এখানে কি বুঝলেন? এটা হলো আমাদের এক্স এর মান, এটা কার মান? এটা কিন্তু ওয়াই এর মান, বুঝতে পারছেন? তাহলে এক্স এর মান কার সাথে? ওয়াই এর সাথে। আবার সেম এক্স এর মান, এক্স এর মান কিন্তু একই। আমরা যদি এটাকে একটি আমরা অন্যায় হিসেবে, তাহলে আপনি কি বুঝতেছেন? এই সম্পর্কটি কিন্তু আমাদের বৈধ সম্পর্ক নয়। সমাজের মাঝে এই সম্পর্কটি বিদ্যমান, কিন্তু এই সম্পর্কটি কি সম্পর্ক নয়? বৈধ সম্পর্ক নয়। যেহেতু এই সম্পর্কটি বৈধ সম্পর্ক নয় সেহেতু আমরা বলতেই পারি যে এই সম্পর্কটিকে আমরা ফাংশন বলতে পারি না। তার মানে আমরা যদি ফাংশনের সংজ্ঞাটাকে ঠিক এইভাবে দেই তাহলে আপনারা তাকান তো এটা একটা কি কার্টেসীয় সম্পর্ক। এই কার্টেসীয় সম্পর্কের মধ্যে যে আপনারা প্রথম উপাদানটাকে ডোমেন বলে থাকেন, এই ডোমেনগুলো যদি একই হয় তাহলে সেটি ফাংশন হবে না। আমি আবারও বলতেছি, এই ডোমেনগুলো যদি একই হয় এগুলোকে আপনারা কি বলে থাকেন? ডোমেন বলে থাকেন। এগুলো কি ডোমেন। আর দ্বিতীয় যে উপাদানগুলোকে সেগুলোকে আপনারা বলে থাকেন কিন্তু রেঞ্জ। তাহলে এবার আসেন, যদি আমাদের এই রকম কার্টেসীয় সম্পর্কের মধ্যে যে ডোমেন যদি আমাদের দুই বা ততোধিক উপাদান বা দুই বা ততোধিক ক্রমজোড়ের মধ্যে, যেমন রহিমা রহিমের মাঝে একটা ক্রমজোড়, দুইটি উপাদান নিয়ে একটা জোড় ক্রমজোড়, এই ক্রমজোড়ের মাঝে যদি প্রথম উপাদানগুলো আমাদের একই হয়ে যায় তার মানে বুঝতে হবে এটা খারাপ সম্পর্ক। এই খারাপ সম্পর্ক কিন্তু আমাদের ফাংশন নয়। তাহলে ফাংশন না হলেও একটা সম্পর্ক থাকতেই পারে। এই সব আমি শুরুতে বললাম ভালো সম্পর্ক খারাপ সম্পর্ক উভয় সম্পর্কই কিন্তু আমাদের অন্যায়। তার মানে এই সম্পর্কটা কি অন্যায়, এই সম্পর্কটা কি অন্যায়, এই সম্পর্কটি কি অন্যায়। কিন্তু এবার যদি আমি বলি যে এদের মাঝে একটি ভালো সম্পর্ক তৈরি করব, দেখেন ভালো সম্পর্ক তৈরি করার জন্য আপনি কি করবেন? আপনি কি করবেন? একটা বৈধ সম্পর্ককে নিয়ে যাবেন। ধরেন এই রহিম এই মেয়েটিকে পছন্দ করে, রহিমাকে, আবার রহিম জান্নাতি নামের মেয়েটিকেও পছন্দ করে, কিন্তু একবার যে প্রথম ওয়াইফ হচ্ছে তার রহিমা নামের মেয়েটি,
আর দ্বিতীয় ওয়াইফ হচ্ছে জান্নাতি নামের মেয়েটি। আপনি যদি এখানে একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন যে রহিমাকে সে বিয়ে করে ফেললো, ইভেন সে জানতে পারলো যে সে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে, তাহলে সে মানে বড় মানে অর্থাৎ প্রথম যে তার স্ত্রী আছে তার কাছ থেকে অনুমতি নিয়ে সে দ্বিতীয় স্ত্রীকেও বিয়ে করতে পারবে, ঠিক আছে, মানে দ্বিতীয় মেয়েটিকেও বিয়ে করতে পারবে। এটা আমাদের সমাজে গ্রহণযোগ্য কিনা আপনি বলুন? এটা কিন্তু আমাদের সমাজে গ্রহণযোগ্য। যেহেতু এই সম্পর্কটি আমাদের সমাজে গ্রহণযোগ্য, এই সম্পর্কটি কিন্তু আমাদের কি আমাদের সমাজে বৈধতা আছে, সুতরাং এই সম্পর্কটিকে আমরা অন্যই বলবো, কিন্তু সেই সাথে ভালো সম্পর্ক এই সম্পর্কটিকে আমরা ফাংশনও বলে থাকবো। তাহলে দেখেন এখান থেকে যদি আমরা একটা ক্রমজোড় তৈরি করি তাহলে আপনি কি তৈরি করবেন? রহিমা তার সাথে সম্পর্ক কার বলেন তো? রহিমের। রহিমার সাথে সম্পর্ক কার? রহিমের। তারপরে রহিমের আর কার সাথে সম্পর্ক আছে? আপনি বলবেন জান্নাতি। তাহলে জান্নাতির সাথে সম্পর্ক আর কার আছে বলেন, বলুন তো? রহিম। তো জান্নাতির সাথে সম্পর্ক আছে রহিমের। তাহলে এই ক্রমজোড়ের আপনি একটু ভালোভাবে তাকান, এই ক্রমজোড়ের যে প্রথম উপাদানটি আছে এই প্রথম উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে গেছে। এবার আপনি যদি এখানে সুন্দরভাবে তাকান তাহলে আপনি দেখতে পারবেন এই ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান কিন্তু একই। তার মানে ওয়াই যদি একই রকম হয়ে যায়, ওয়াই যদি সেম হয়ে যায়, তারপরও আমাদের কোনো সম্পর্ক আমাদের কোনো সমস্যা নেই। তার মানে সমস্যা কোথায়? আমাদের এক্স ভিন্ন ভিন্ন হতে হবে। তাহলে যে ক্রমজোড়ের মধ্যে প্রথম উপাদান বা এক্স এর মান বা ডোমেনের মানগুলো ভিন্ন ভিন্ন, সেই ক্রমজোড়কে বা সেই সম্পর্কটিকে আমরা বলবো ফাংশন। আর যে ফাংশনের মধ্যে বা যে ফাংশনের ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো পুরাই কি আলাদা, মানে ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো কি করব, যেমন রহিমা জান্নাতি প্রথম উপাদানগুলো একদম ভিন্ন ভিন্ন, সেটাকে বলবো ফাংশন। আর যদি প্রথম উপাদানগুলো একই হয়ে যায় তাহলে সেটা ফাংশন নয়। তাহলে এবার আসুন আপনাকে যদি এইভাবে এবার সংখ্যার মাধ্যমে জিনিসটাকে আমি ক্লিয়ার করি তাহলে এবার আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আপনাদের কাছে একটি সম্পর্ক তৈরি করে দিলাম x+3, মানে x+3। তাহলে এবার আপনি কি করবেন? মনের মাধুর্য মিশিয়ে এখানে আপনি কি করবেন? এ একটা ধরে নিলাম সেট, বি আরেকটি সেট। তাহলে আপনি মনের মাধুর্য মিশিয়ে এখানে যদি আপনি 2 বসান ইচ্ছা মতো x এর মান, তাহলে x বিলংস টু a। আমি বলে দিলাম x এর যে মানগুলো আমি আমার মনের মাধুর্য মিশিয়ে আমি x এর মানগুলো এখানে ইনপুট দিচ্ছি, সেই মানগুলো কার মধ্যে থাকবে? a সেটের মধ্যে থাকবে, a সেটের মধ্যে থাকবে। এবং ক্যালকুলেশন করে আমি যে মানটা পাবো, সেই মানটি বি সেটের মধ্যে বিদ্যমান থেকে যাবে। এবার আপনি দেখেন যে 3 যদি আমরা এখানে বসাই তাহলে আপনি কি করবেন? 3 যদি বসাই, x এর জায়গায় যদি আমি 3 বসিয়ে দেই, 3+3, তাহলে হয়ে যাবে কত? 6। তাহলে y এর মান কত পাইলাম আমরা বলুন তো? y এর মান কিন্তু 6 পেয়ে গেলাম। তাহলে 3 আর এখানে হয়ে যাবে কত? 6। ওকে ফাইন। এবার x এর মান আপনি বসালেন -3, তবুও কোনো সমস্যা নেই। তাহলে x এর জায়গায় যদি আপনি -3 বসান, -3+3, তাহলে -3+3 কাটাকাটি করলে কত হয়ে যায়? 0। তাহলে y এর মান কত পাইলাম আমরা? 0 পেয়ে গেলাম। তাহলে যখন x এর মান 3 আপনি বসাইলেন তখন y এর মান কত পেয়ে গেলেন? 0 পেয়ে গেলেন। আবার দেখেন x এর মান যদি আপনি এবার 1 বসাইলেন, কত? 1। x এর জায়গায় যদি আপনি 1 বসান তাহলে y এর মান পেয়ে যাবেন কত? 4। তাহলে দেখেন x এর একটি একটি মানের জন্য y এর কিন্তু আমি কি মান পাচ্ছি? y এর কিন্তু একটি একটি মান পাচ্ছি, ভিন্ন ভিন্ন মান পেয়ে যাচ্ছি। তাহলে এবার যদি এইটার মাঝে আমরা একটা সম্পর্ক বিল্ড আপ করি বা লিখি রিলেশন আর, তাহলে দেখবেন আপনি কি লিখবেন? 3 এর সাথে y এর সম্পর্ক, আপনি বলবেন 3,6। তারপরে কি বলবেন? -3 এর সাথে 0 এর সম্পর্ক, -3,0। তারপরে আপনি কি বলবেন? 1 এর সাথে 4 এর সম্পর্ক, 1 এর সাথে 4 এর সম্পর্ক। আপনি কিন্তু এইভাবে বলবেন যে 3 এর সাথে 6 এর সম্পর্ক, তারপরে বলবেন -3 এর সাথে 0 এর সম্পর্ক, তারপরে বলবেন 1 এর সাথে 4 এর সম্পর্ক। আপনি এখানে একটু ভালোভাবে তাকান তো যে এই ক্রমজোড়ের বা এই অন্বয়ের বা এই ফাংশনের বা এই সম্পর্কের মধ্যে যে প্রথম উপাদানগুলো কি ভিন্ন ভিন্ন আছে কিনা? আপনি বলবেন হ্যাঁ, প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন আছে। যেহেতু প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন আছে, সুতরাং এইগুলোকে আমরা বলবো কি? এই ফাংশনটিকে বা এই সম্পর্কটিকে আমরা বলবো ফাংশন। এই সম্পর্কটিকে কি বলবো? ফাংশন। তার মানে আমরা বলতেই পারি সকল অন্বয় ফাংশন, সকল অন্বয় ফাংশন। আমরা এটা বলতে পারি সকল অন্বয় ফাংশন। কিন্তু সকল ফাংশন, আমরা যদি বলি সকল ফাংশন কি নয়?
সকল ফাংশন কিন্তু অন্বয় নয়, এটা আপনাকে একটু মনে রাখতে হবে। এবং এটা বাস্তব, সকল হালাল সম্পর্কই আমাদের যেহেতু আমাদের ফাংশন, দুনিয়ার মধ্যে সকল সম্পর্কে হালাল হতে পারে, আপনি বলবেন না, তার মানে যেহেতু সকল সম্পর্কে হালাল হতে পারে না, তার মানে সেই জন্য সকল সম্পর্কে আমাদের কি ফাংশন হতে পারে না। আর সকল হালাল সম্পর্কে তো আমাদের চমৎকার, ভেরি এক্সেলেন্ট সম্পর্ক, রিলেশন, ঠিক আছে। ওকে ফাইন, আমরা বুঝলাম। এবার যদি আপনাকে আমি আরেকটি এক্সাম্পল দিই এই টপিকটি ক্লিয়ার করার জন্য, যে আরেকটি ফাংশন আপনাকে দিয়ে দিলাম এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, আরেকটি ফাংশন আপনাকে দিয়ে দিলাম এক্স ইজ ইকুয়াল এক্স স্কোয়ার, তাহলে আপনি কি করবেন, যে এক্স এর মান আপনি ইচ্ছে মতো এখানে বসাবেন, প্রথমে বসানোর পরে আউটপুট যেটা পাবেন সেটা কিন্তু আপনাদের ওয়াই এর মান। তাহলে এক্স এর মান যদি এখানে -1 বসান, তাহলে আপনি এফ অফ এক্স, যে কোনো ফাংশনকে আমরা ওয়াই হিসেবে ধরে নেই, যে কোনো ফাংশনকে আমরা কি হিসেবে ধরে নেই, ওয়াই হিসেবে ধরে নেই। দেখেন y is equal to f of x, y is equal to f of x মানে কি x স্কয়ার। আপনি x এর জায়গায় যদি -1 কে বসান, -1 কে যদি x এর জায়গায় বসান, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে বলুন তো, মাইনাসের উপর স্কয়ার, মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তার মানে কি মাইনাসটা এবার প্লাস হয়ে কিন্তু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, কত 1 হয়ে যাবে, মানে +1। তাহলে y এর মান কত পাইলাম আমরা, 1 পাইলাম। তাহলে x এর মান যখন -1 বসালাম, তাহলে y এর মান কত পাইলাম বলুন তো, y এর মান কিন্তু +1 পাইলাম। এবার আপনি যদি এখানে x এর জায়গায় +1 বসান, তাহলে y ইজ ইকুয়াল টু কি হবে, x স্কয়ার, তার মানে 1 তার উপর কি a স্কয়ার, তার মানে কত পাচ্ছি, x এর মান যখন আমি 1 বসাইলাম, তখন y এর মানও কিন্তু আমি 1 পাইলাম। তাহলে যেহেতু x এর জায়গায় আমি 1 বসাইলাম, ফলাফল আউটপুট আমি কত পাইলাম, 1 পাইলাম। x এর মান যেহেতু আমি 1 বসাইলাম, তাহলে আউটপুট আমি কত পাইলাম, 1 পাইলাম। তার মানে কি এখান থেকে আমরা কি বুঝতেছি, এখান থেকে আপনি যদি একটু ভালো করে তাকান, যে এই 1 আলাদা করে না দিয়ে আমরা এটার সাথে, এই 1 এর সাথে এই 1 এর একটা সম্পর্ক তৈরি করে দিতে পারি। তাহলে চিন্তা করেন, 1 হচ্ছে আমাদের একটা ছেলে মানুষ, আর -1 আর 1 আর হচ্ছে কি দুইজন মেয়ে মানুষ। তাহলে কি হচ্ছে, একটি ছেলের দুইটি মেয়ে থাকতেই পারে সমাজে, এটা বৈধতা আছে। সুতরাং যেহেতু এটা সমাজে বৈধতা আছে, তার মানে কি, তার মানে এই সম্পর্কটি বৈধ। তাহলে এই সম্পর্কটিকে এই অন্যটিকে আমি কি বলতে পারি বলুন তো, এই অন্যটিকে আমরা কিন্তু ফাংশন বলতে পারি। তাহলে এবার খেয়াল করুন, এই অন্যটিকে আমরা ফাংশন বলতে পারি। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে যদি এই অন্যয় বা রিলেশন আর, আপনি কি বলবেন, -1 এর সাথে 1 এর সম্পর্ক বিদ্যমান, ওকে ফাইন। তারপরে কি করবেন, 1 এর সাথে 1 এর সম্পর্ক বিদ্যমান, তাহলে এখানে কি করলেন, এইভাবে একটি আমরা সম্পর্ক তৈরি করলাম। এই সম্পর্কের মধ্যে যদি সুন্দরভাবে তাকান, তাহলে আপনি দেখতে পারবেন যে -1 1 প্রথম উপাদান কিন্তু এখানে ভিন্ন ভিন্ন, সেই জন্য এই সম্পর্কটিকে বলবো ফাংশন। এই সম্পর্কটিকে কি বলবো, ফাংশন বলবো। এবার আসেন বাবারা, এখানে ডোমেন কি জিনিস, এই ফাংশনের কোনো একটি ফাংশনের প্রথম উপাদানগুলোকে বলবো ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলোকে বলবো রেঞ্জ। তাহলে আমরা যদি বলি ডোমেন, তাহলে ডোমেন আপনি কি বলবেন, ডিএফ, ফাংশনটির ডোমেন প্রথম উপাদান নিয়ে গঠিত সেটকে ডোমেন বলে। লিখে রাখবেন ডোমেন কাকে বলে, প্রথম ক্রম জোড়ের প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে কি বলে, ডোমেন বলে। ক্রম জোড়ের প্রথম উপাদান নিয়ে গঠিত সেটকে ডোমেন বলে। তাহলে আপনি ডোমেনের মধ্যে ডিএফ ইজ ইকুয়াল টু আপনি এখানে লিখবেন কি -1 কমা কিন্তু হচ্ছে 1, এটা আমাদের কি বলুন তো, এটা কিন্তু আমাদের ডোমেন। এবার যদি লিখে রেঞ্জ, তাহলে মানে কি আর এফ ইজ ইকুয়াল টু দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে রেঞ্জ বলে। দ্বিতীয় উপাদান কি আছে, 1, 1, দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেটকে রেঞ্জ বলে। তাহলে আমরা বলতে পারি যে ক্রমজোড়ের প্রথম উপাদান নিয়ে গঠিত সেটকে ডোমেন বলে এবং দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেটকে রেঞ্জ বলে। ওকে ফাইন, আমরা ডোমেন রেঞ্জ। তাহলে আলহামদুলিল্লাহ আমরা সেট ও ফাংশনের সমস্ত বেসিক কভার করলাম। এখন আমরা যেটা করব, নেক্সট ভিডিওর মাধ্যমে আমরা
পাঠ্যবের উদাহরণের 1 নম্বর ম্যাথ থেকে শুরু করে অনুশীলনীর যত ম্যাথ আছে, কাজের যত ম্যাথ আছে, সকল ম্যাথের আমরা সলিউশন করব। তো আপনাদের শুধু একটি কাজ করতে হবে, আমাদের এই ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সব জায়গাতে আপলোড হবে। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।